একজন সাধারণ নারী যে নিজের সংসার, স্বামী, সন্তান এবং পরিবারের সকল চাহিদা পূরণ করতে গিয়ে নিজের চাওয়াগুলোকে প্রতিনিয়ত বিসর্জন দিয়েছে, কিন্তু বিনিময় পেয়েছে শুধু অপমান, অবহেলা আর মানসিক অত্যাচার। বহু বছর ধরে নিঃশব্দে সহ্য করতে করতে যখন নিজের অস্তিত্বটাই প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায়, তখন সে প্রথমবার নিজের কথা চিন্তা করে। তার প্রতি অবিচারগুলোকে যখন স্বাভাবিক বলা হতে থাকে, তখন সে বুঝতে পারে আর নীরব থাকা উচিত হবে না। কিন্তু যখনই সে নিজের অস্তিত্বকে প্রমাণ করতে চায়, তখনই তার চরিত্রে লেগে যায় কলঙ্ক। এতদিন চুপচাপ সবকিছু সহ্য করে আসা অবলা অসহায় নারীটি হয়ে ওঠে একজন চরিত্রহীন নারী। আপন মানুষগুলো ঘৃণা করে দূরে সরিয়ে দিতে থাকে। বলছিলাম সম্প্রতি হইচই মুক্তিপ্রাপ্ত সিরিজ লজ্জায়ের সিজন 2 এর কথা। দ্বিতীয় সিজন এক্সপ্লেনেশনের আগে প্রথম সিজনের গল্প সংক্ষেপে জেনে নেওয়া যাক। পার্থ সিনহা কিছুদিন আগে নতুন গাড়ি আর একটা নতুন ফ্লাইট কিনেছে। পার্থের স্ত্রী জয়া সিনহা খুব শান্ত স্বভাবের। তাদের একমাত্র মেয়ে শ্রুতি। পার্থের মা গ্রামের বাড়িতে থাকলেও ছেলের গৃহপ্রবেশের জন্য এসেছে। অনুষ্ঠান উপলক্ষে পার্থের কলিগ দীপাঞ্জন এবং রুদ্র, তারাও তাদের স্ত্রী নন্দিনী এবং শাশ্বতীকে সঙ্গে নিয়ে এসেছে। এখানে দীপাঞ্জন পার্থকে জিজ্ঞেস করে ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিটের। পার্থ সেটা বলতে পারছিল না, এমন সময় জয়া বলে এই ফ্ল্যাটটা 2200 স্কোয়ার ফিটের। জয়ার কথা শেষ না হতেই পার্থ জয়াকে বিভিন্ন বাজে ভাষায় অপমান করতে থাকে। এতগুলো মানুষের মধ্যে পার্থের এমন বিহেভ দেখে সবাই একটু অবাক হয়। জয়া মন খারাপ করে রান্নাঘরে চলে আসে। সেখানেই ভাবতে থাকে 15 বছরের সংসার জীবনে জয়া এভাবেই সব সময় পার্থের কাছ থেকে অপমানিত হয়েছে। এই পরিবারে বা পার্থের কাছে তার বিন্দুমাত্র মূল্য নেই। হঠাৎ করে মেয়ে শ্রুতির ডাকে জয়ার ঘোর কাটে, কারণ চুলায় বসানো কড়াই পুড়ে রান্নাঘর ধোঁয়ায় ভরে গেছে। জয়া খুব ভালো আঁকাআঁকি করে, কিন্তু পার্থের কাছে এগুলো অকাজ বলে মনে হয়। দীপাঞ্জন পার্থকে জিজ্ঞেস করে এখন তো জয়া একটি জব করছে, তাই না? কিন্তু পার্থ এখানে আবারও জয়াকে ছোট করে বলে ওই ছোট্ট একটা এনজিওতে কাজ করছে আর কি, আচার বানানো, সেলাই শেখানোর কাজ। সে তার কলিগের সাথে নিজের স্ত্রীকে ছোট করে আরও নানান ধরনের কথাবার্তা বলে। দীপাঞ্জন বলে এটা জয়া বলেই তোর সব কিছু মেনে নিচ্ছে। নন্দিনী বা শাশ্বতী হলে তুই বুঝতি। তোর এসব চিন্তাভাবনা একদমই ভালো না, এগুলো তোর অবশ্যই চেঞ্জ করতে হবে, না হলে সবাই এগুলো মানবে না। আমরা এখানে জয়ের মা এবং তার বোন টিয়াকেও দেখতে পাই। টিয়া তার বোনের আচার বানানো নিয়ে জয়াকে সবার মাঝে ছোট করে কথা বলে। অন্যদিকে শ্রুতি তার মায়ের অক্ষমতাগুলো তার বন্ধুদের কাছে সানন্দে বলে যাচ্ছে, আর সেটাতে সায় দিচ্ছে টিয়া। আড়াল থেকে সবকিছু শুনে জয়ের মন আরও বেশি খারাপ হয়ে যায়। ঠিক তখনই রান্নাঘর থেকে কাজের বুয়ার চিৎকারের শব্দ শোনা যায়। সবাই সেখানে গেলে দেখে জয়া কিছু রান্না করতে বসে সেটা ভুলে গেছে। এটা নিয়ে আবারও জয়াকে অনেক কথা শুনতে হয়। মন খারাপ করে থাকা জয়ের কাছে রাতের বেলা অফিস থেকে ফোন আসে। আগামীকাল একজন ডোনার আসবে, এনজিওর তরফ থেকে ওনাকে যে উপহার দেওয়া হবে সেটা জয়াকে র্যাপিং করে আনতে হবে। এদিকে দেখা যায় মায়ের সব কিছুই শ্রুতির খুবই অপছন্দের। তার বাবার প্রত্যেকটা কাজকর্ম তার অনেক ভালো লাগে, কারণ সবকিছু অর্জন তার বাবার বলে মনে হয় শ্রুতির কাছে। রাতের বেলা জয়া তার বন্ধুর দেওয়া একটি ড্রেস পরে পার্থের সামনে গেলে পার্থ বলে তোমাকে পাক্কা রাস্তার মেয়ের মতো লাগছে। জয়ার মন আবারও খারাপ হয়ে যায়। প্রতিনিয়ত স্বামীর কাছ থেকে এরকম কথা শুনতে শুনতে জয়া মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে শুরু করে। সংসারের কাজের জন্য অফিসে বের হতে দেরি হলে সে পার্থকে বলে তাকে অফিসে ড্রপ করে দিতে। পার্থ বিরক্ত হলেও রাজি হয়। রাস্তায় পার্থের গাড়ির সাথে একজন মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তার গাড়িতে কিছুটা দাগ পড়ে যায়। পার্থ লোকটির সাথে অনেক বেশি রাগারাগি করলে জয়া পার্থকে থামানোর জন্য রিকোয়েস্ট করে। তখনই পার্থ রাস্তার এতগুলো মানুষের মধ্যে বিভিন্ন খারাপ ভাষায় জয়াকে ক্ষতবিক্ষত করে ফেলে। জয়া সেখানে আর একটা কথাও বলতে পারে না। সে অফিসে আসার পরেও রাস্তার ব্যাপারটা কিছুতেই ভুলতে পারছিল না, তাই অফিসে সে সব কিছুই ভুলভাল করে ফেলে। এটা নিয়ে অফিসেও তাকে অনেক কথা শুনতে হয়। মৌ জয়ার কাছে এসে বলে আজকে অফিসে আসার সময় সে রাস্তার ব্যাপারটা দেখেছে। জয়া মৌকে বোঝানোর চেষ্টা করে তার স্বামীর মাথাটা একটু গরম। তখন মৌ বলে স্বামীর মাথা গরম আর মনটা অনেক ভালো। এটা শুনতে শুনতে মেয়েরা তো মানুষ হয়ে যায়, কিন্তু স্বামীরা তো অমানুষের মতোই থেকে যায়। শারীরিকভাবে অ্যাবিউসের মতোই মানসিকভাবে টর্চার করাও কিন্তু একটা বড় অপরাধ, যা তোমার স্বামী হয়তো তোমার সাথে প্রতিনিয়ত করছে। রাস্তার ব্যাপারটা নিয়ে জয়ের প্রচণ্ড মন খারাপ। খেতে বসলেও সে খেতে পারে না, তাই সে খাবার রেখে উঠে যায়। পার্থের মা পার্থকে জিজ্ঞেস করে নতুন বাড়ি গাড়ি সবকিছু পেয়েও তোর বউ কেন এমন অসুখের ভাব দেখায়? বউকে বেশি আল্লাহ দিলে শেষে মাথায় চড়ে বসবে। রাতের বেলা পার্থ জয়ের কাছে আসতে চাইলে এই প্রথম জয়া তাকে নিষেধ করে। পার্থ কিছুটা অবাক হয়। এরপর সে জয়াকে অনেকগুলো কথা শুনিয়ে ঘর থেকে বের হয়ে যায়।
সকালবেলা জয়া পার্থকে বলে, আমি কিছুদিন একা থাকতে চাই। পার্থ আরও কিছুটা অবাক হয়ে তার মাকে সব কিছুই বলে দেয়। তার মা বলে জয়াকে কিছুদিন তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় জয়ের বোন টিয়া জয়ের আচার বানানো নিয়ে মজা করছে। ঠিক সে সময় পার্থ জয়ের ভাইকে কল করে জয়ের ভাই অজয় এবং ভাবি দুজনেই পার্থের বাড়িতে চলে আসে। বাড়িতে আসলে পার্থ অজয়কে বলে, আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। জয়া মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, তাই তাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো প্রয়োজন। পার্থ জেনে বুঝে জয়াকে একটি সরকারি হসপিটালে নিয়ে যায়, যেন সেখানকার পরিবেশ দেখে জয়ার মনে ভয় তৈরি হয়। আর ঠিক তেমনটাই ঘটে। হসপিটালের মেন্টাল রোগীদের দেখে জয়া অনেক ঘাবড়ে যায়। এরপর সে সেখান থেকে পালিয়ে আসে। অবশেষে তারা জয়াকেও ধরে ফেলে। অন্যদিকে পার্থের বন্ধুরা পার্থকে নিয়ে অনেক কথাবার্তা বলে যে পার্থ একজন নিজেই পাগল, আবার সে তার স্ত্রীকে নিয়ে সরাসরি হসপিটালে গিয়েছে। অবশ্যই তার উচিত ছিল জয়াকে প্রাইভেট একটি ভালো হসপিটালে নিয়ে যাওয়া। শাশ্বতী বলে, জয়ার সাথে যা কিছু ঘটছে এগুলো মেনে নেওয়ার মতো না। রাতের বেলা পার্থ জয়ার সাথে রাগারাগি করে, কারণ সে হসপিটাল থেকে চলে এসেছে। পার্থ সেখান থেকে চলে গেলে জয়া রেগে টেবিল ল্যাম্প ছুঁড়ে মারে, কিন্তু ঠিক সেই সময় শ্রুতি সেখানে আসার কারণে সেটা লাগে শ্রুতির মাথায়। শ্রুতিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পার্থ রেগে অজয়কে বলে, আপনার বোনকে বাড়ি নিয়ে যান, ভালো কোনো হসপিটালে তার চিকিৎসা করান। আমি আমার সন্তানের সাথে কোনো পাগল মহিলাকে রাখতে চাই না। পার্থ জয়ার হাত বেঁধে একটা ঘরে বন্দি করে রেখেছে। জয়া বারবার দরজা খোলার জন্য রিকোয়েস্ট করলেও কেউ সেই দরজাটা খুলে দেয় না। ব্যাপারটা জয়ার ভাবির কাছে খুবই খারাপ লাগে। সকালবেলা জয়ার ভাবি দরজা খুলে দেয় আর ভেতরে যায়। জয়া অসহায়ের মতো বসেছিল। সে ভাবিকে দেখে একটু পানি চায়। এরপর জয়া শ্রুতির কাছে এসে মাফ চায় এবং তাকে তার সাথে মামার বাড়িতে নিয়ে যেতে বলে, কিন্তু শ্রুতি রাজি হয় না। অবশেষে জয়া শ্রুতিকে বলে সে যেন মাঝে মাঝে তার মামার বাড়িতে গিয়ে তাকে দেখে আসে, কিন্তু শ্রুতি তবুও রাজি হয় না। শ্রুতি বলে, তোমার জন্য বাড়িতে সবসময় অশান্তি লেগে আছে। সে তার মাকে আরও অনেক কথা শুনিয়ে দেয়। বাবার বাড়িতে আসলেও মা এবং বোন দুজনেই জয়ার সাথে ঠিকঠাক কথা বলে না। তারা তো এটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় জয়া কোন ঘরে থাকবে। জয়ার বোন কোনোভাবেই তার সাথে রুম শেয়ার করতে চায় না। জয়া তার বাবার কাছে গিয়ে বলে, হয়তো আমি ধীরে ধীরে তোমাদের সকলের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। পরদিন জয়া অফিসে যায় এবং তার কলিগ মৌকে সব কিছুই খুলে বলে। সেই সাথে মৌকে একজন ভালো ডক্টরের খোঁজ দিতে বলে। এরপর তারা একটু রেস্টুরেন্টে যায়। মৌ তার একজন অ্যাডভোকেট বন্ধু সূর্যকে একটি রেস্টুরেন্টে ডাকে। সূর্য এসেই বলে, আমার ক্ষুধা লেগেছে, আমি কিছু খাবো, কিন্তু আমি একা খাবো না, তোমরা আমার সাথে খাবে। জয়া বলে, আমি বাড়ি যেতে চাই। তখন সূর্য বলে, অবশ্যই যাবে, কিন্তু খাওয়ার পরে। জয়াকে জিজ্ঞেস করা হয় সে কি খাবে। তখন জয়া উত্তরে জানায়, সবাই যেটা খাবে সেও সেটাই খাবে। তখন সূর্য বলে, এই ডিসিশনটা কখনোই অন্যকে নিতে দেওয়া উচিত না। জয়ের আগে যতবার স্বামী সন্তানের সাথে কোথাও ঘুরতে গিয়েছে, কোথাও তাকে জিজ্ঞেস করা হয়নি সে কী খাবে। পার্থ বা শ্রুতি যেটা খেতে চেয়েছে জয়াও সেটাই খেয়েছে। এই সব কিছু মনে করে জয়ার চোখে পানি চলে আসছে। জয়া জীবনে প্রথমবার নিজের পছন্দের খাবার চিলি পানি অর্ডার করে। পরের দৃশ্যে জয়া মৌয়ের পরিচিত সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সাইকিয়াট্রিস্ট তাকে জিজ্ঞেস করে, আপনি কি ছোটবেলা থেকে এমন শান্ত স্বভাবের ছিলেন? জয়া বলে, না, আগে আমি চঞ্চল প্রকৃতির ছিলাম, কিন্তু ছোটবেলা থেকেই আমার বোন এবং আমার দাদা আমাকে মানসিকভাবে হিউমিলেট করত। এরপর সে সাইকিয়াট্রিস্টের কাছে সব কিছু খুলে বলে। জয়া একটা সময় খুব ভালো গান করত। বিয়ের পর একদিন রেওয়াজ বসলে পার্থ তাকে বলে, একেবারে বাইজির মতো লাগছে। সেদিনের পর থেকে জয়ার কোনো দিন গান করেনি। এদিকে জয়ার মা তাকে বারবার বুঝিয়ে বাড়িতে যেতে বলে। মৌয়ের বাড়ির অনুষ্ঠানে জয়াও যায়। সেখানে সূর্য গান করলে তার সাথে জয়া গান ধরে। জয়ার এমন মিষ্টি কণ্ঠ দেখে সবাই অবাক হয়। যাই হোক, পার্টি শেষে রাতের বেলা সূর্য জয়াকে বাড়িতে নামিয়ে দেয় আর দুজনকে একসাথে দেখে টিয়া একটা ছবি তুলে নেয়। জয়া শ্রুতিকে ফোন করে কথা বলার জন্য, কিন্তু শ্রুতি বলে তার বাবা অনেক রেগে আছে, তাই পরে সে ফোন করবে। জয়া মেয়ের সাথে কথা বলতে চাইলে শ্রুতি কথা না বলে ফোনটা রেখে দেয়। মৌ এবং সূর্যের সাথে জয়া একটি রেস্টুরেন্টে যায়। এদিকে দীপাঞ্জন, রুদ্র, পার্থ, শাশ্বত এবং নন্দিনী সকলেই সেই রেস্টুরেন্টে গিয়েছিল। পার্থ জয়াকে দেখার পর তার কাছে উঠে যায়। সেখানে গিয়ে পার্থ বলে, আমার বউয়ের নতুন বয়ফ্রেন্ড বেশ সুন্দর। সে আরও নানান কথা বলে জয়াকে অপমান করে। এরপর সে জয়াকে বলে, তুমি একটা বাজারের মেয়ে। কথাটা শুনে সূর্য তার কলার চেপে ধরে এবং বলে, আপনি জয়ার হাজব্যান্ড না হলে এই হাতটা আপনার গালে কষে পড়ত। পার্থ জয়াকে আরও ইনসাল্ট করতে থাকলে জয়া সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। পরদিন পার্থ জয়াকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেয়। যেহেতু সূর্য একজন লয়ার, তাই জয়া এবং তার ভাইকে মৌ সূর্যের কাছে নিয়ে যায়। তার সাথে এই বিষয়ে আলোচনা করে সূর্য জয়াকে জিজ্ঞেস করে, আপনি কি চান? উত্তরে জয়া বলে, আমি আমার মেয়েকে চাই।
পার্থের উকিল তাকে ফোন করলে সে বলে যেভাবেই হোক এই ডিভোর্সটা চাই, এতে মামলা যেভাবেই সাজানো প্রয়োজন সে যেন মামলাটা সেভাবেই সাজায়। সূর্য আবারও জয়াকে জিজ্ঞেস করে, আপনি কি ডিভোর্সটা চান? তখন জয়া বলে, এত বছর ধরে কোনো সম্পর্কে কেন ডিভোর্স চাইব, আর সেও হয়তো রেগে আছে তাই এখন এমনটা করছে। সূর্য বলে, তাহলে আমাদের কোর্টে আপিল করতে হবে। পরের দৃশ্যে দেখা যায় সাইকিয়াট্রিস্টকে জয়াকে জিজ্ঞেস করে, আপনার সাথে কী ধরনের টর্চার করতো? জয়া বলে, শুধুমাত্র নোংরা কথার মাধ্যমে আমাকে ক্ষতবিক্ষত করে দিত, আমাকে নোংরা কথার মাধ্যমে মানসিকভাবেও বিপর্যস্ত করে ফেলেছে। এদিকে সূর্য জয়াকে বলে, যখন কোনো ব্যাপার কোর্টে যায় সেটা আর ব্যক্তিগত থাকে না, তাই সব কিছুই কোর্টে বলতে হবে। তারা যেহেতু তোমার উপর ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়টা নিয়ে এসেছে, অর্থাৎ তুমি যে তোমার মেয়ের মাথা ল্যাম্প দ্বারা আঘাত করেছ, সেটাই তারা বুঝিয়েছে। জয়া বলে, তুমি এই মামলাটা জিততে পারবে? সূর্য বলে, বন্ধু হিসেবে আমি বলতাম তোমার ডিভোর্সটা নেওয়া দরকার, কিন্তু লয়ার হিসেবে আমি আপ্রাণ চেষ্টা করব এই মামলাটা জিতে যাওয়ার জন্য। পরদিন কোর্টে যাওয়ার আগে জয়ার ভাবি তাকে সাহস দেয়। জয়া বলে, ভাবি তুমি আমার জন্য এত কিছু করছো। ভাবি জানায়, যখন পুরো সমাজ আমাকে আমার সন্তান না হওয়া নিয়ে কথা বলেছিল তখন আমার পাশে একমাত্র তুমি ছিলে, আর আমি আজ কেন তোমার পাশে থাকবো না? কোর্টে গেলে জয়ার প্রথমে পার্থ এবং শ্রুতির সাথে দেখা হয়, কিন্তু শ্রুতি বা পার্থ কেউই তার সাথে কথা বলে না। কোর্টে কাজের মহিলা বলে, জয়া বৌদি এমনিতেই অনেক ভালো মানুষ, কিন্তু ইদানিং সে সব কিছু ভুলে যাচ্ছে, তার জন্য বাড়িতে দুইবার দুর্ঘটনাও ঘটেছে। উকিল শ্রুতিকে মেন্টালি আনস্টেবল বলে উপস্থাপন করার সুযোগ করার চেষ্টা করে, কিন্তু সূর্য এতে বাধা দেয়। সূর্য সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করলে সাইকিয়াট্রিস্ট বলে, অনেক দিন থেকে কোনো মানুষের সাথে যদি এমন মেন্টালি টর্চার হয় তাহলে সে ধীরে ধীরে তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। জয়ের ক্ষেত্রেও তাই হয়েছে, তার মনোবল একেবারেই ভেঙে গেছে। পরে শুনানিতে শ্রুতিকে জিজ্ঞেস করলে শ্রুতি তার মায়ের বিপক্ষেই সাক্ষ্য দেয়। সে বলে, তার মা সব কিছুই ভুলে যায়, আর এই ভুলে যাওয়ার কারণেই বাড়িতে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। কোর্ট মুলতবির পর জয়া শ্রুতির সাথে কথা বলতে চায়, কিন্তু শ্রুতি খুব ভালোভাবে বুঝিয়ে দেয় মাকে যে সে তাকে ছাড়া ভালোই আছে তার বাবার সঙ্গে। সে তার মায়ের কাছেও যেতে চায় না, কারণ সে এখন যে লাইফস্টাইল উপভোগ করছে সেটা তার মা বেয়ার করতে পারবে না। সূর্য জয়াকে বলে, আপনার মেয়ে আপনার সাথে থাকতে চায় না, এবার কিন্তু আপনাকে পার্থ অ্যাবিউসের ব্যাপারে বলতে হবে। কিন্তু জয়া এই ব্যাপারে বলতে চায় না। সূর্য জয়াকে বলে, কেন বলবেন না? আপনার কি লজ্জা করছে? কোর্টের সামনে আপনাকে পাগল বানানোর চেষ্টা করা হচ্ছে। 15টা বছর সংসার করার পরেও আপনার স্বামীর সাথে থাকতে ভিক্ষা চাইতে হচ্ছে। বলা হচ্ছে আপনি আপনার মেয়েকে মানুষ করতে পারবেন না। এইসব ব্যাপারে আপনার লজ্জা হচ্ছে না? সূর্যের কথা শুনে জয়া এবার কাঁদতে শুরু করে। জয়ার মা বলে, প্রয়োজনে পার্থের হাতে পায়ে ধরে সংসার ফিরে যাওয়া উচিত। জয়া বলে, আমি সেটা করতাম যদি আমার মেয়ে চাইতো। আমার মেয়ে যখন আমার সাথে থাকতে চায় না, তখন আমি কেন এই সংসারে হাতে পায়ে ধরে ফেরত যাব? এবার আমি আমার নিজের সম্মানের জন্য লড়ব। আমি যে পাগল নই এইটা প্রমাণ করব। আমি যদি পাগল হয়েও থাকি সেটা কাদের জন্য হয়েছে সেটাই প্রমাণ করব। কেউ কি আমাকে কখনো আমার মন খারাপের ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছে? তুমি আমার মা, তুমি কি কখনো আমাকে এসব ব্যাপারে জিজ্ঞেস করেছো? শরীরে আঘাতের চিহ্ন একটা সময় মিশে যায়, কিন্তু মনের আঘাতের দাগগুলো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যায়। অবশেষে পরিবারের লোকজন বুঝতে পারে জয়ের এই অবস্থা কেন হয়েছে। পরে শুনানিতে সূর্য আদালতে বলে, আমার ক্লায়েন্টকে 15 বছর ধরে মৌখিক এবং মানসিকভাবে টর্চার করা হয়েছে, তাই মহামান্য আদালতের কাছে আইপিসি 509, 294 এবং 494 এই ধারায় মামলা শুরু করার নিবেদন করছি। পার্থ এবার ঘাবড়ে যায়, আর এই প্রথম জয়া পার্থের চোখে চোখ রাখে। আর এই পর্যন্তই ছিল সিজন 1-এর গল্প। এরপর থেকে সিজন 2-এর গল্প শুরু হয়। এখানে আমরা জয়া এবং সূর্যকে বোলপুর নামক জায়গায় একটা রিসোর্টে দেখতে পাই। সূর্য গিটার বাজাচ্ছে আর জয়া গান গাচ্ছে। ওই সময় হঠাৎ করেই সূর্যর হার্ট অ্যাটাক হয়। জয়া ব্যাপারটা রিয়েলাইজ করতে পেরে অনেক ঘাবড়ে যায়। সে আশেপাশের রুমের দরজায় নক করে হেল্প চাইতে শুরু করে, কিন্তু অনেক গভীর রাত হওয়ায় কেউই হেল্প করতে আসে না। ওই মুহূর্তে মৃত্যু হয় তার। যেহেতু মৃত্যুর সময় শুধুমাত্র জয়াই সূর্যের পাশে ছিল, তাই জয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশ অফিসার জয়ার কাছে জানতে চায় সূর্যের সাথে তার সম্পর্ক কী। জয়া বলে, সূর্য আমার বন্ধু, সেই সাথে আমার উকিল ছিল। এই কথা শুনে পুলিশ অফিসার ঠাট্টা করে বলে, তাহলে তো দেখে শুনে ভালো মানুষের সাথেই সম্পর্কে জড়িয়েছেন। যেহেতু প্রেমিক নিজেই উকিল, তাই আপনার হাজব্যান্ডের সাথে ডিভোর্স করাতে ঝামেলা হতো না। সূর্যের মৃত্যুতে জয়া এমনিতেই ভীত ছিল। পুলিশ অফিসারের এই সমস্ত কথাবার্তা শুনে জয়া আরও ঘাবড়ে যায়। অফিসার জয়াকে জিজ্ঞেস করে, কতদিনের সম্পর্ক ছিল আপনাদের? জয়া জবাব দেয়, কোনো সম্পর্ক ছিল না। অফিসার বলে, কোনো সম্পর্ক যদি না থাকে তাহলে একটা পরপুরুষের সাথে রিসোর্টের রুমে কেন রাত কাটাচ্ছিলেন? আপনি কি স্কট নাকি? জয়া অফিসারের কথার কোনো জবাব না দিয়ে বলে, আমাকে একটা কল করার সুযোগ দেবেন? অফিসার জিজ্ঞেস করে, কাকে কল করবেন?
জয়া বলে, আমার বন্ধুকে। তখন অফিসার আরও তাচ্ছিল্য করে বলে, আপনার কতগুলো প্রেমিক, আমি আপনাকে ফোন টোন করার সুযোগ দেব না, আর সম্পর্ক নেই। বন্ধু, এসব কথাবার্তা বাদ দিয়ে সত্যিটা স্বীকার করে নিন, সেটাই আপনার জন্য ভালো। জয়া অফিসারের এই সমস্ত নোংরা কথাবার্তার কোনো জবাব দিতে পারে না। সে প্রায় কান্না ভেজা কণ্ঠে বলে, আমি বাড়ি যেতে চাই। অফিসার বলে, আপনার প্রেমিক তো করে গেছে, কার বাড়ি যাবেন? এই সময় পুলিশ স্টেশনে একজন সিনিয়র অ্যাডভোকেট চলে আসে। অমর্ত্য সেনগুপ্ত নামের এই অ্যাডভোকেটের একজন ক্লায়েন্টকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাই বেল করানোর জন্যই সে এসেছে। অমর্ত্য অফিসারের এই সমস্ত কুরুচিপূর্ণ কথাবার্তা শুনে বলে, অযথা একজন ভদ্রমহিলাকে কেন বিরক্ত করছেন? ওনাকে একটা ফোন করার সুযোগ দেন, আইন অনুযায়ী উনি ফোন করার সুযোগ পাবে। এরপর অমর্ত্য জয়াকে বলে, আপনি যদি আপনার পক্ষ থেকে কোনো উকিলের সাথে নিয়ে আসতেন তাহলে পুলিশ স্টেশনে এভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হতো না। জয়া বলে, আমি তো কাউকে চিনি না, যা করার মৌদিদি করবে। তখন অমর্ত্য জয়াকে নিজের কার্ড দিয়ে বলে, আপনার মৌদিদি যদি সবকিছু অ্যারেঞ্জ করতে না পারে তাহলে আমাকে কল করবেন। অমর্ত্য কথা মতো পুলিশ অফিসার জয়াকে তার ফোনটা দিয়ে দেয়। জয়া ফোন পেয়ে মৌকে কল করে সব জানায়। সূর্য আর বেঁচে নেই শুনে মৌ হতবাক হয়ে যায়। সে দ্রুত পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে সে সূর্যর স্ত্রী স্নেহাকে কল করে সূর্যর মৃত্যুর ব্যাপারে জানায়। এমন একটা নিউজের জন্য স্নেহা মোটেও রেডি ছিল না। অন্যদিকে জয়ার বাড়িতে এখনও কেউ জানে না জয়া পুলিশ স্টেশনে আছে। জয়ার ভাই অজয় তার স্ত্রী সনিকে জিজ্ঞেস করে জয়ার সাথে কথা হয়েছে কিনা। সনি বলে, জয়া মৌয়ের বাড়িতে গেছে। ওই সময় জয়ার ছোট বোন টিয়া বলে, আমাদের বোন অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই না? কোর্টে তার ডিভোর্সের কেস চলছে, সে তার হাজব্যান্ডের বিরুদ্ধে এলিগেশনও লাগিয়েছে। এখন আবার বান্ধবীর বাড়িতে গিয়ে রাতের বেলাতেও থাকা শুরু করেছে। সে আর এখন একজন সাধারণ হাউসওয়াইফের মতো আচরণ করে না। জয়ার ভাবি টিয়াকে থামিয়ে দিয়ে বলে, নিজের বোনের বদনাম করা বাদ দিয়ে নিজের কথা চিন্তা করো। এদিকে পুলিশ স্টেশন থেকে অফিসার পার্থকে কল করে বলে, আপনাকে একবার পুলিশ স্টেশনে আসতে হবে। আপনার স্ত্রীকে একজন অ্যাডভোকেটের সাথে হোটেলে পাওয়া গেছে। সবথেকে দুঃখজনক ব্যাপার হলো, যার সাথে পাওয়া গেছে সে মারা গেছে। তাই আমরা আপনার স্ত্রীকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছি, আপনি দ্রুত এখানে চলে আসুন। পার্থর বন্ধু তার কাছে জানতে চায় কি হয়েছে। পার্থ বলে, আমি জয়াকে গালাগালি করলে তো তোদের খারাপ লাগে, আমি কোনো কারণ ছাড়া গালিগালি করি না। জয়া উকিলের সাথে পালিয়ে গেছে। এরপর পার্থ জয়াকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করে বলে, ওকে যে আমি গালাগালি করি একদম ঠিক কাজ করি, খুব ভালো হয়েছে ওই বদমাশ উকিলটা মরে গেছে। পার্থ আরও কিছুটা সময় জয়াকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এরপর পার্থ জয়ার ভাইকে কল করে সব কিছু জানায়। জয়ার পরিবার যখন জানতে পারে জয়া মৌয়ের বাসায় নয় বরং সূর্যের সাথে রিসোর্টে ছিল, সবাই প্রচণ্ড অবাক হয়। এদিকে কিছুক্ষণের মধ্যে পুলিশ স্টেশনে মৌজ পৌঁছে যায়। মৌ সূর্যের ডেড বডি একবার দেখার জন্য অফিসারের কাছে পারমিশন চায়। অফিসার বলে, এই মুহূর্তে ডেড বডি দেখানোর পারমিশন নেই, আপনাদের মধ্যে কাউকে সিগনেচার করতে হবে, তারপর আমরা পোস্টমর্টেম করে বডি আপনাদের কাছে হ্যান্ড ওভার করব। জয়া মৌকে সিগনেচার করতে বলে। মৌ বলে, আমি সিগনেচার করতে পারবো না, কাজটা সূর্যের পরিবারের কাউকে করতে হবে। তখন জয়া বলে, সূর্য তো বলেছিল তার পরিবারে কেউ নেই। মৌ বলে, আছে, আমি তাকে জানিয়ে দিয়েছি, সে আসছে। এরপর আমরা স্নেহাকে দেখতে পাই। স্নেহা পুলিশ স্টেশনের দিকেই যাচ্ছে। যেতে যেতে সে সূর্যের কথাই ভাবতে থাকে। স্নেহা এবং সূর্য সেপারেশনে ছিল। স্নেহা প্রেগন্যান্সির সময় ড্রিঙ্কস করায় তার মিসক্যারেজ হয়ে যায়, আর সেখান থেকে সূর্য এবং স্নেহার সম্পর্কের ভাঙন ধরে। সূর্য মনে প্রাণে চেয়েছিল তার সন্তান পৃথিবীতে আসুক, কিন্তু স্নেহার খামখেয়ালিপানার কারণে সূর্য তার অনাগত সন্তানকে হারিয়ে ফেলায় স্নেহার উপর সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়। স্নেহা তাকে বোঝানোর চেষ্টা করে সন্তান ছাড়াও তার হ্যাপি থাকতে পারবে, কিন্তু সূর্য সিদ্ধান্ত নেয় সে আর স্নেহার সঙ্গে থাকবে না। স্নেহা সন্দেহ করে সূর্যের জীবনে হয়তো অন্য কেউ এসেছে। তখন সূর্য তাকে স্পষ্ট জানিয়ে দেয় তার জীবনে দ্বিতীয় কেউ নেই, সে স্নেহার সঙ্গে সেপারেট হয়ে বাকি জীবন একাই নিজের মতো করে কাটাতে চায়। তখন স্নেহা বলে, আমি যদি জানতে পারি তোমার জীবনে অন্য কেউ আছে তাহলে তাকে আমি ছাড়ব না। তোমার সঙ্গে সম্পর্ক থাক কিংবা ডিভোর্স হয়ে যাক, তুমি শুধু আমার একার, তোমাকে আমি কখনোই অন্য কারো হতে দেব না। সূর্য ডিস্টার্বড হয়ে বলে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার ইচ্ছা অনিচ্ছাকে মূল্যায়ন করতে। এই বলে সূর্য চলে যায়। সেদিনের পর থেকে দুজন সেপারেট হয়ে যায়। অতীতের এই সমস্ত কথা ভাবতে ভাবতে স্নেহা অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে পুলিশ স্টেশনে অফিসার জয়া এবং মৌকে বলে, এই মুহূর্তে জয়াকে শহর ছেড়ে নিজের বাড়িতে ফিরে যাওয়ার পারমিশন দেওয়া হবে না, তাই তারা যদি বিশ্রাম নিতে চায় তাহলে রিসোর্টে গিয়ে নিতে পারে যেখানে সূর্যের মৃত্যু হয়েছে। মৌ এবং জয়া ওই রিসোর্টে চলে যায়। ইনভেস্টিগেশন করার জন্য অফিসার নিজেও তাদের সাথে যায়। সেখানে আবারও জয়াকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয়, কিন্তু জয়া অনেক আতঙ্কিত হয়ে পড়েছিল, তাই জয়ার বদলে অফিসারের প্রশ্নের জবাব মৌ দিয়ে দেয়। মৌ বলে, জয়া ঘটনার আগের দিন আমার বাড়িতেই ছিল, 3 দিন সেখানে ছিল। কথায় কথায় আমরা প্ল্যান করি আমি, জয়া এবং সূর্য লং ড্রাইভে যাব।
আমাদের প্ল্যান ছিল রাতের বেলা আমরা তিনজনের রিসোর্ট থেকে পরের দিন আবারও বাড়িতে ফিরে যাব। প্ল্যান অনুযায়ী আমরা এখানে চলে আসি, কিন্তু এখানে আসার পর আমি জানতে পারি আমার ফুপ্পি অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাকে আবারও ফিরে যেতে হয়। জয়া মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমি জয়া এবং সূর্যকে বলেছিলাম আমাকে ছাড়াই যেন ওরা দুজন এখানে থেকে যায়, এতে জয়ের মনটা কিছুটা ভালো হবে। অফিসার কটাক্ষ করে বলে, ও তাহলে আপনি দুজনের ম্যাচ মেকার। মৌ রেগে গিয়ে বলে, আমার ফুপ্পি অসুস্থ, তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করানোর প্রয়োজন পড়েছিল। আমি আমার দায়িত্ব পালন করার জন্য ওদেরকে রেখে ফুপ্পির কাছে চলে গিয়েছি। এটাকে ম্যাচ মেকিং নয়, বরং দায়িত্ববোধ বলে। আমরা আমাদের বন্ধুকে হারিয়েছি, আর আপনি কিনা এখানে আমাদের সাথে ঠাট্টা করছেন। অফিসার বলে, ঠাট্টা আমি করছি না। নারী স্বাধীনতার নামে আপনারা সমাজটাকে নষ্ট করে ফেলছেন। আপনারা তো নোংরামি করার জন্য এখানে এসেছিলেন। এই মহিলাকে দেখে বোঝার উপায় নেই সে একজন পরপুরুষের সাথে রাত কাটাতে পারে। দেখতে তো সতী সাবিত্রী মনে হয়। মৌ অফিসারের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়। এর মাঝে পার্থ চলে আসে। পার্থ পুলিশের কাছে নিজেকে জয়ের এক্স হাজব্যান্ড হিসেবে পরিচয় দেয়। এরপর বলে, এরকম একটা বাজারের মেয়ের এক্স হাজব্যান্ড হিসেবে নিজেকে পরিচয় দিতেও ঘৃণা হচ্ছে আমার। অফিসার বলে, যেহেতু লিগেলি এখন আপনাদের ডিভোর্স হয়নি, আপনাকে এক্স হাজব্যান্ড বলা উচিত না। তবে আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি। স্ত্রীর এমন কোনো নোংরামি কোনো পুরুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। পার্থ অফিসারকে তাড়া দিয়ে বলে, যা বলার তাড়াতাড়ি বলুন, আমাকে আবার আজ রাতেই ফিরে যেতে হবে। তখন অফিসার বলে, আর কিছু সময় অপেক্ষা করুন, আরও একজন আসছে। পার্থ জানতে চায় কে আসবে। মৌ জানায় সূর্যর স্ত্রী আসছে। সূর্যর স্ত্রী আছে এই কথাটা জয়া জানত না। সে অনেক অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সূর্যর স্ত্রী স্নেহা পৌঁছে যায়। স্নেহাকে দেখে মৌ তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মৌ সবাইকে স্নেহার সাথে পরিচয় করিয়ে দেয়। অফিসার জানতে চায় মৌ সূর্যের এক্স ওয়াইফ কিনা। মৌ বলে, আমি প্রেজেন্ট ওয়াইফ। আমাদের সেপারেশন হয়েছে, কিন্তু ডিভোর্স হয়নি। এসব শুনে জয়া আরও কিছুটা অবাক হয়। অফিসার ঠাট্টা করে বলে, এতক্ষণ তো ভাবছিলাম এই মহিলা খারাপ, এখন দেখছি সূর্যও কম যায় না। বাড়িতে তো সুন্দরী বউ রেখে পরনারীর সাথে রিসোর্টে রাত কাটাচ্ছিল। সূর্য পরনারীর সাথে রিসোর্টে ছিল কথাটা শুনে স্নেহা প্যানিক করতে শুরু করে। কারণ স্নেহা জানতো সূর্য মৌয়ের সাথে ছিল। মৌ আর সূর্য ভালো বন্ধু ছিল, তাই এটা নিয়ে স্নেহার কোনো প্রবলেম ছিল না। কিন্তু সূর্য অন্য কোনো নারীর সাথে ছিল, এটা স্নেহা মেনে নিতে পারে না। স্নেহা মৌকে জিজ্ঞেস করে সূর্য কার সাথে ছিল। অফিসার জয়াকে দেখিয়ে দিয়ে স্নেহাকে বলে, আপনার হাজব্যান্ড এই মহিলার সঙ্গে ছিল। জানি আপনি বিশ্বাস করতে পারবেন না, প্রথমে আমারও বিশ্বাস হয়নি, কিন্তু এটাই সত্যি। স্নেহা অবাক দৃষ্টিতে জয়ের দিকে তাকায়। ওই মুহূর্তে জয়া আরও বেশি ভীত হয়ে পড়ে। সে স্নেহার চোখে চোখ মেলানোর সাহস পাচ্ছিল না। অন্যদিকে জয়ের ভাই এবং ভাবিও বোলপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। অজয় রাগের মাথায় অনেক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। সনি তাকে ধীর গতিতে গাড়ি চালাতে বললে সে রেগে বলে, আমি ভাবতেও পারিনি জয় মৌয়ের বাড়ির কথা বলে ওই সূর্যের সাথে বোলপুরে চলে গিয়েছিল। প্রথম দিন থেকেই ওই লোকটাকে আমার অসুবিধার মনে হয়। সনি অনেক চিন্তিত হয়ে বলে, পার্থ হয়তো এতক্ষণে বোলপুর পৌঁছে গেছে, জানি না সে কী পরিমাণ সিন ক্রিয়েট করছে। অজয় বিরক্ত হয়ে বলে, পার্থকে মুখ দেখানোর উপায় নেই আমাদের, কোর্টে তাদের কেস চলছে, আর তার মাঝে এসব ঘটনা। এদিকে পুলিশ অফিসার রিসোর্টের স্টাফদেরকে জিজ্ঞেস করে। অফিসার স্টাফদের কাছে জানতে চায় কাল সূর্য ঠিক কতটার সময় রিসোর্টে চেক ইন করেছিল। স্টাফরা জানায় দুপুর 2টায় তিনজনে একসাথে চেক ইন করেছে, কিন্তু সন্ধ্যা 6টার দিকে তিনজনের মধ্যে একজন চলে গেছে। অফিসার স্টাফদের কাছে জানতে চায় ওরা মোট কয়টা রুম বুকিং করেছিল। স্টাফ জানায় 2টো রুম। অফিসার সন্দেহ নিয়ে বলে, তাহলে এক রুমেই দুজন থাকার প্ল্যান ছিল। মৌ বিরক্ত হয়ে বলে, জয় আর আমি এক রুমে থাকার প্ল্যান করেছি, এটাই তো স্বাভাবিক, তাই না? অফিসার বলে, আপনি রেগে যাচ্ছেন কেন? কে কার সাথে থাকার প্ল্যান করেছিল এটা তো আর আমার জানার কথা না। আমার কাছে তো সব কিছু পাজলের মতো মনে হচ্ছে। দুজন বিবাহিত মানুষ যার যার হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে অন্য পুরুষ এবং নারীর সাথে রাত কাটাচ্ছে। মাঝরাতে আবার একজনের মৃত্যু হয়ে যায়। এখানে আপনার রাগারাগির প্রশ্নই উঠছে না। অফিসার তার ইনভেস্টিগেশন চালিয়ে যায়। অজয় এবং সনির পৌঁছাতে রাত হয়ে যায়। পার্থ পুলিশ অফিসারের সাথে অজয় এবং সনির পরিচয় করিয়ে দেয় এবং জানায় সেই ওয়েদেরকে রিসোর্টে আসতে বলেছে। অফিসার একজন স্টাফকে জিজ্ঞেস করে রাতের খাবারটা তারা হোটেলে খেয়েছিল নাকি রুমে অর্ডার করেছিল। স্টাফ জানায় দুজনের খাবার এক রুমেই অর্ডার করা হয়েছে। তখন জয়া বলে, সূর্য বলেছিল ডিনার তার সাথে করতে, তাই আমি তার রুমে ডিনার করতে গিয়েছিলাম। কথা শুনে পার্থ জয়াকে অশ্লীল ভাষায় গালি দিয়ে বলে, সূর্য তোমাকে রুমের ভেতর আর কি করতে বলেছিল? অজয় পার্থকে ধমক দিয়ে বলে, কোথায় আছো, কি বলছো, একটু চিন্তা ভাবনা করে বলবে। ওই সময় স্নেহা উঠে দাঁড়িয়ে বলে, আমি একজন লয়ার, আমি জয়াকে কিছু প্রশ্ন করতে চাই। অফিসার পারমিশন দেয়। স্নেহা জয়াকে জিজ্ঞেস করে সূর্যের মৃত্যুর ঠিক কতটা সময় হয়েছে। জয়া জানায় রাত 3:30টার সময়। স্নেহা অবাক হয়ে জিজ্ঞেস করে, রাত 3:30টার সময় তুমি সূর্যের রুমে ছিলে? এত রাতে তুমি কি করছিলে সূর্যের রুমে? জয়া বলে, সূর্য গিটার বাজাচ্ছিল আর আমি গান গাচ্ছিলাম।
স্নেহা ডিস্টার্বড হয়ে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? রাত 3:30টার সময় তোমরা একই রুমে থেকে গিটার বাজাচ্ছিলে আর গান গাচ্ছিলে। আমার চেহারা দেখে কি আমাকে বোকা মনে হয়? জয়া স্নেহার হাতে হাত রেখে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যা ভাবছে সব ভুল। কিন্তু স্নেহা নিজের হাত সরিয়ে নিয়ে চিৎকার করে বলে, তোমার নোংরা হাত দিয়ে আমাকে একদম স্পর্শ করবে না। সত্যি করে বলো, সূর্যকে তোমাকে ভাড়া করে নিয়ে এসেছিল? পার নাইট কত টাকা নাও তুমি? স্নেহার মুখে এসব অকথ্য কথা শুনে জয়া কাঁদতে শুরু করে। এটা দেখে পার্থ বলে, আমি যখন তোমাকে একই কথা বলেছিলাম তুমি তো খুব রেগে গিয়েছিলে, এখন তাহলে চুপ কেন? প্রস্টিটিউটকে প্রস্টিটিউট বলা কিভাবে অপরাধ হয়? এরপর পার্থ অজয়কে জিজ্ঞেস করে বলে, দেখো তোমার ভালো ভালো মাসুম চেহারার বোন কি কি অকাজ করে বেড়াচ্ছে, দেখেছো? অজয় পার্থর কথার কোনো জবাব দিতে পারে না। অন্যদিকে সমস্ত নিউজ চ্যানেলে সূর্যের মৃত্যুর ব্যাপারটা প্রচার করা হয়। সে সাথে এটাও বলা হয় সূর্য এবং জয়া পরকীয়ার সম্পর্কে জড়িত ছিল। একসাথে রিসোর্টে থাকার সময় সূর্যের মৃত্যু হয়েছে। পার্থর মা বাড়িতে বসেই নিউজটা দেখছিল। সে সময় জয়া এবং পার্থর মেয়ে শ্রুতি চলে আসে, সেও নিউজটা দেখতে পায়। মায়ের সম্পর্কে এমন কথা শুনে শ্রুতি স্তব্ধ হয়ে যায়। এদিকে রিসোর্টে স্নেহা একা বসে থাকতে দেখে পার্থ তার সাথে কথা বলতে চায়। স্নেহা পার্থকে জিজ্ঞেস করে, আপনি কি ওদের ব্যাপারটা আগে থেকে কিছু বুঝতে পারেননি? পার্থ বলে, আমি ওদেরকে একদিন রেস্টুরেন্টে একসাথে দেখেছি, আমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল। স্নেহা জিজ্ঞেস করে, ওই দিন সূর্য এবং জয়া ছাড়া আর কেউ ছিল না? পার্থ জানায় ওদের সাথে মৌ ছিল। স্নেহা বলে, মৌ সূর্যর ছোটবেলার বান্ধবী। পার্থ বলে, আর জয়া তাহলে সূর্যর যৌবনকালের বান্ধবী। স্নেহা পার্থর কাছে জানতে চায় তাদের ডিভোর্সের কেসটা কোন কোর্টে চলছে। পার্থ জানায় বারাসাত কোর্টে এবং বলে অ্যাডভোকেট অর্জুন রায় তার কেস নিয়ে কাজ করছে। কিন্তু কেসের মাঝখানে হঠাৎ ঝামেলা হতে শুরু হয়। স্নেহা অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে পার্থ এবং জয়ের ডিভোর্সের কেসের সমস্ত ডিটেলস ইনফরমেশন কালেক্ট করে যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এরপর আমরা জয়া এবং মৌকে দেখতে পাই। জয়া মৌকে বলে, তুমি তো জানো আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। মৌ বলে, তুমি কেন রাতের বেলা সূর্যের রুমে ডিনার করতে গেলে? দুজন বিবাহিত নারী পুরুষ এত রাতে এক রুমে ছিল, সমাজ তো এটা নিয়ে বাজে কথা বলবেই। জয়া জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? মৌ বলে, সূর্য আমাকে একদিন বলেছিল সে তোমাকে পছন্দ করে। আমি তোমাকে জাজ করছি না, শুধু জানতে চাচ্ছি কাল রাতে তোমাদের মধ্যে কি কিছু হয়েছিল? মৌয়ের মুখে এমন প্রশ্ন শুনে জয়া হতবাক হয়ে যায়। তার সবথেকে কাছের মানুষটাও আজ তাকে প্রশ্নবিদ্ধ করছে। জয়া মৌয়ের কথার কোনো জবাব দেয় না। পরদিন সকালে জয়া রিসোর্টের বাগানে একা একা বসে ওই রাতের কথাগুলো মনে করতে থাকে। ওই রাতে রিসোর্ট রুমে জয়া এবং সূর্য শুধুমাত্র গল্পই করেছিল। তাদের মধ্যে খারাপ কিছুই হয়নি। গল্পগুজব করতে করতে তারা একসাথে গান গাইতে শুরু করে। আর এই সময় ঘটে সূর্যের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা। এসব ভাবতে ভাবতে জয়া অঝরে কাঁদতে শুরু করে। ওই সময় জয়ার ভাবি সনি চলে আসে। জয়া সনিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সনি জয়াকে সান্ত্বনা না দিয়ে নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকে। জয়া বুঝতে পারে তার ভাবিও তাকে ভুল বুঝছে। জয়া তাকে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তুমিও আমাকে ভুল বুঝলে? সনি বলে, তোমাকে নিয়ে আমি অনেক বড় বড় কথা বলেছিলাম, সবার সাথে লড়াই করেছিলাম, এমনকি তোমার ভাইয়ের সাথেও ঝগড়া করেছি তোমাকে নিয়ে। এই কাজটা করার আগে কি একবারও আমাদের কথা চিন্তা করনি তুমি? জয়া বলে, সত্যি আমি কোনো অন্যায় করিনি। সনি বলে, এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা বুঝতে পারছি না। আমি এখন আর তোমাকে চিনতেই পারছি না। তোমার কারণে আজ সবার সামনে তোমার ভাইকে লজ্জিত হতে হয়েছে। আমি চাইলেও আর তোমার পাশে থাকতে পারবো না। সবার জীবনে কোনো না কোনো সময় কঠিন সিচুয়েশন আসে, সবাইকে সেই সিচুয়েশনের সম্মুখীন হতে হয়। তাই বলে নিজের খারাপ সময় একটা অপরিচিত লোকের সাথে বাড়ি থেকে এত দূরে রিসোর্টে এক রুমে রাত কাটানো এটা মেনে নেওয়ার মতো না। জয়া তার ভাবির কথার কোনো জবাব দিতে পারে না। এরপর আমরা শ্রুতিকে দেখতে পাই। শ্রুতি যখন স্কুলে যায় তার ফ্রেন্ড তাকে বলে, তোর মাকে নাকি নিউজে দেখা যাচ্ছে। শ্রুতি সম্পূর্ণ অস্বীকার করে বলে, আমার মাকে নিয়ে কোনো নিউজ হয়নি। শ্রুতির ফ্রেন্ড বলে, আমার মা তো নিজেই দেখেছে। তখন শ্রুতি রেগে গিয়ে তার ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলে, বললাম না কোনো নিউজ হয়নি। শ্রুতি অনেক ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ অফিসার সবাইকে নিয়ে মর্গে যায় সূর্যর ডেড বডি দেখানোর জন্য। পোস্টমর্টেম হয়েছে। ডেড বডি স্নেহার কাছে হ্যান্ড ওভার করা হলে সবাই মিলে সূর্যর শেষকৃত্যের আয়োজন করে। শেষকৃত্য শেষে চলে যাওয়ার আগে পার্থ স্নেহার কাছ থেকে তার কার্ড চেয়ে নেয়। এরপর সে জয়াকে বলে, তোমার সাথে কোর্টে দেখা হবে। কথা বলে সে চলে যায়। এরপর অজয় সনিকে নিয়ে চলে যেতে চাইলে সনি জয়াকেও তাদের সাথে নিয়ে যেতে চায়। কিন্তু অজয় বলে, ওকে আমাদের সাথে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ও তো এখানে আমাদের সাথে আসেনি। সবাই জয়াকে ছেড়ে চলে গেল আর মৌ তাকে ফেলে যেতে পারে না। মৌ জয়াকে সাথে নিয়েই চলে যায়। যাওয়ার পথে মৌ জয়াকে বলে, কেসটা এভাবে মাঝপথে ছেড়ে দেওয়াটা উচিত হবে না। অমর্ত্য সেনগুপ্ত একজন বড় মাপের অ্যাডভোকেট। উনি যেহেতু নিজেই তোমাকে কার্ড দিয়েছে, তাই আমার মনে হয় যত দ্রুত সম্ভব ওনার সাথে দেখা করা উচিত। জয়া কোনো জবাব দেয় না। অন্যদিকে স্নেহা কেসের সমস্ত ডিটেলস ভালোভাবে স্টাডি করতে শুরু করে। স্নেহার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে, এই কেসটা কি এখন থেকে আমাদের?
স্নেহা বলে, এখনও হয়নি, তবে খুব শীঘ্রই এটা আমাদের কেস হবে। সূর্য কিভাবে কেস লড়তো এ ব্যাপারে আমি খুব ভালো করে জানি। সূর্যর মৃত্যুর কারণে জয়া কোনো নতুন লয়ার হায়ার করবে। আমাদেরকে এমন কিছু উল্টো চাল চালতে হবে যাতে আমরা জয়াকে পথে বসাতে পারি। এরপর আমরা পার্থ এবং তার মাকে দেখতে পাই। সমস্ত ঘটনার জন্য পার্থর মা অনেক আক্ষেপ করে। পার্থ বলে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। প্রস্টিটিউটকে প্রস্টিটিউট বলাতে আমাদের বিরুদ্ধে ভার্বাল অ্যাবিউজের কেস করেছে। এখন তোর পরকীয়ার ব্যাপারও ধরা পড়েছে। দেখি কিভাবে কেস জেতে সে। পার্থর মা পার্থর উকিল অর্জুনের কথা জানতে চাইলে পার্থ বলে, অর্জুন একটা ফালতু উকিল, আমি ওকে বাদ দিয়ে দিয়েছি। আমি একজন নতুন উকিলের কথা ভাবছি। সে অনেক ট্যালেন্টেড। আমার সাজানো সংসার জয়া নষ্ট করেছে। আমি ওকে পথে বসিয়েই ছাড়ব। এরপর আমরা জয়াকে দেখতে পাই। রাতের বেলা জয়া তার বাবার বাড়িতে ফিরে যায়। জয়া কলিং বেল বাজালে টিয়া গেট খুলে দিয়ে বলে, তোর জন্যই ওয়েট করছিলাম। বাড়ির সবাই তখন একসাথে খাবার খাচ্ছে। জয়া বাড়ির ভেতর ঢুকলে পরিবারের কেউ তার সাথে কথা বলা তো দূরে থাক, তাকায়ও না তার দিকে। জয়া চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। তখন টিয়া তাকে বলে, এভাবে দাঁড়িয়ে থেকে সবার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করিস না। এতদিন তুই সবার কাছে যে সিম্প্যাথি নিয়েছিলি, এখন আর সেটা নেওয়ার কোনো উপায় নেই। তোর পরকীয়ার কথা সবাই জেনে গেছে। জয়া বলে, আমার কোন পরকীয়ার সম্পর্ক ছিল? এরপর জয়া তার ভাবিকে বলে, তুমিও কি চুপ করে থাকবে? জয়ার ভাবি বলে, তোমার বিবাহিত জীবনের এরকম একটা কঠিন সিচুয়েশনে কোনো পরকীয়ার সম্পর্ক ছাড়া একটা পরপুরুষের সাথে এত দূরে গিয়ে রাত কাটানো তো সম্ভব না। এবার আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। জয়া তখন তার মায়ের কাছে কিছু শুনতে চায়। জয়ার মা কোনো কথা না বলে চুপচাপ খাবার টেবিল থেকে উঠে যায়। জয়া জিজ্ঞেস করে, মা এভাবে কেন চলে গেল? তখন অজয় রেগে বলে, এসব নাটক বন্ধ কর। আমার বাড়িতে থাকতে হলে তোকে নিয়ম মেনে চলতে হবে। বান্ধবীর বাড়িতে যাচ্ছে বলে প্রেমিকার সাথে যাওয়া আমার বাড়ি থেকে চলবে না। তখন জয়া বলে, এটা কি শুধু তোর একার বাড়ি, আমার বাড়ি না? অজয় বলে, তোর শ্বশুর বাড়িটা তোর বাড়ি ছিল, যেটা তুই ছেড়ে চলে এসেছিস। পরিবারের প্রতিটি সদস্যের এমন কটু কথা সহ্য করতে না পেরে জয়া ওয়াশরুমে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। অন্যদিকে জয়ার মেয়ে শ্রুতি জয়াকে অনেক মিস করছে। সে জয়ার ক্রিম স্মেল করে জয়ার শরীরের স্মেল অনুভব করার চেষ্টা করে। সে সময় পার্থ চলে আসে। পার্থ শ্রুতিকে জিজ্ঞেস করে সে কি করছে। শ্রুতি কোনো জবাব দেয় না। পরের দিন সকালে পার্থ স্নেহাকে কল করে। পার্থ স্নেহার কাছে অ্যাপয়েন্টমেন্ট চায়। স্নেহা সন্ধ্যাবেলা পার্থকে তার অফিসে যেতে বলে। এদিকে জয়া বিষণ্ণ মনে তার বাবার কাছে যায়। বাবাকে খাবার খাওয়াতে খাওয়াতে জয়া তাকে কবুতরের গল্প শোনাতে বলে, যে গল্প জয়ার বাবা প্রায়ই তাকে শোনাতো। এবার আর জয়ার বাবা গল্প বলে না। সে জয়াকে বলে, প্রত্যেকটা কবুতরের একই গল্প। প্রত্যেকটা কবুতরের টিকে থাকার জন্য উড়তে শিখতে হবে। আর উড়তে হলে আগে খাঁচা থেকে বের হতে হবে। খাঁচা থেকে বের না হলে কবুতর কখনোই উড়তে শিখতে পারবে না। বাবার কথা শুনে জয়া ডিসিশন নেয় সে খাঁচা ভেঙে বের হয়ে যাবে। সে নিজে নিজে উঠতে শিখবে। সে সিদ্ধান্ত নেয় আর সে তার বাবার বাড়িতে থাকবে না। জয়া মৌয়ের সাথে দেখা করে মৌকে বলে, আমার একটা থাকার জায়গা প্রয়োজন। মৌ বলে, তুমি আমার সঙ্গে থাকতে পারো। জয়া বলে, আমি আর কারোর সঙ্গে থাকতে চাই না, তুমি তো আমার পাশে আছো, এটাই আমার জন্য অনেক। তখন মৌ বলে, আমার একটা বাড়ি খালি পড়ে আছে, আমি সেটা বিক্রি করার ব্যাপারে চিন্তা করছিলাম। আপাতত সেটা বিক্রি হচ্ছে না, তুমি চাইলে সেখানে থাকতে পারো। জয়া রাজি হয়। এরপর জয়া মৌকে জিজ্ঞেস করে, কখনো আমার উপর রাগ হয় না তোমার? তোমার কখনো মনে হয় না আমার কারণে তোমার ছোটবেলার বন্ধু চলে গেছে? মৌ বলে, আমার সবথেকে ভালো বন্ধুকে হারানোর কষ্ট আমার হৃদয়ে আছে, কিন্তু এর জন্য আমি কেন তোমাকে দোষারোপ করব? আমি ভালোভাবেই জানি হার্ট অ্যাটাক কখনো অন্য কারো কারণে হয় না। অন্যদিকে টিয়া পার্থকে কল করে তার সাথে দেখা করতে চায়। পার্থ কারণ জানতে চাইলে টিয়া বলে, আপনার প্রয়োজনেই দেখা করতে চাচ্ছি। পার্থ রাজি হয়। এদিকে জয়া এবং মৌ অ্যাডভোকেট অমর্ত্য সেনগুপ্তের সাথে দেখা করতে যায়। জয়া অমর্ত্যকে বলে, সূর্য আমার কেস হ্যান্ডেল করছিল। হঠাৎ করে সূর্যের মৃত্যু হওয়াতে সবকিছু এলোমেলো হয়ে গেছে। কথাগুলো বলতে গিয়ে জয়া বারবার আটকে যায়। তাই যাকে থামিয়ে দিয়ে মৌ নিজেই বলতে শুরু করে। মৌ বলে, কেসের সবকিছু ঠিকভাবেই চলছে, কিন্তু এখন সূর্যের স্ত্রী স্নেহা সন্দেহ করছে সূর্যের সঙ্গে জয়ের পরকীয়া ছিল। আমাদের চিন্তা হচ্ছে পার্থ এই ব্যাপারটার সুযোগ নিতে পারে। সবকিছু শুনে অমর্ত্য জয়ের কেসটা হ্যান্ডেল করার সিদ্ধান্ত নেয়। জয়া অমর্ত্যকে জিজ্ঞেস করে, কেস হ্যান্ডেল করার জন্য তাকে সম্মানী কত দিতে হবে? জয়া আরও বলে, এখন থেকে আমি একা থাকবো, তাই বুঝতে পারছি না আপনাকে এফোর্ট করতে পারবো কিনা। অমর্ত্য জয়াকে আশ্বস্ত করে বলে, ফিস নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। এরপর আমরা পার্থ এবং স্নেহাকে দেখতে পাই। পার্থ এবং স্নেহা দুজনেই চাচ্ছিল স্নেহা পার্থর কেসটা হ্যান্ডেল করবে। এ কারণেই পার্থ স্নেহার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এবং স্নেহাও রাজি হয়েছে। স্নেহা পার্থর সঙ্গে কেসের ব্যাপারে ডিসকাস করে। স্নেহা পার্থকে বলে, বোলপুরের ঘটনা ছাড়া আর কোনো এভিডেন্স আছে কি, যেটার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো জয় এবং সূর্যের মধ্যে সম্পর্ক ছিল? পার্থ বলে, রেস্টুরেন্টের ব্যাপারটা কাজে লাগাতে পারে। স্নেহা বলে, তাহলে সেদিন আপনার সাথে আপনার যে বন্ধু এবং তার স্ত্রী ছিল তাদেরকে বলুন তাদেরকে জয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। এরপর স্নেহা পার্থকে সাবধান করে দিয়ে বলে, যতদিন কেস চলছে ততদিন আপনি পাবলিক প্লেসে কোনো মহিলার সাথে দেখা করবেন না। পার্থ বলে, জয়ের বোন আমার সাথে দেখা করতে চাচ্ছে, কাল আমি ক্যাফেতে ওর সাথে দেখা করতে চাচ্ছি।
স্নেহা বলে, প্রশ্নই ওঠে না, যদি দেখা করার প্রয়োজন হয় তাহলে বাড়িতে সবার সামনে দেখা করুন। পার্থ বলে, বুঝতে পেরেছি। স্নেহার অফিস থেকে বের হয়ে পার্থ টিয়াকে কল করে বাড়িতে আসতে বলে। টিয়া প্রথমে রাজি হয় না। পার্থ বলে, বাইরে আমি দেখা করতে পারবো না। বাধ্য হয়ে টিয়া রাজি হয়। সে পার্থর বাড়িতে চলে যায়। পার্থ টিয়াকে জিজ্ঞেস করে, তোমাকে কি জয়া পাঠিয়েছে নাকি? টিয়া বলে, আপনি আমাকে এটা জিজ্ঞেস করছেন? আপনি জানেন না আমার বোনের সঙ্গে আমার সম্পর্ক কেমন? টিয়া একটু অভিমান করে চলে যেতে শুরু করে। তখন পার্থ তাকে বসতে বলে এবং জিজ্ঞেস করে কি বলতে এসেছে সে। তখন টিয়া পার্থকে জয়া এবং সূর্যের একটা ছবি দেখায়। বউয়ের বাড়ির প্রোগ্রাম শেষে সূর্য যখন জয়াকে বাড়িতে নামিয়ে দিয়েছিল সেই সময় টিয়া এই ছবিটা তুলেছে। ছবিটা দেখেই পার্থর স্নেহার কথা মনে পড়ে। স্নেহা বলেছিল বোলপুরের ঘটনা ছাড়া অন্য কোনো এভিডেন্স থাকলে কেসের জন্য ভালো হবে। পার্থ ঠিক করে এই ছবিটাকেই জয়ের বিরুদ্ধে ব্যবহার করবে। পরদিন সকালে জয়ের বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দেখে জয়া কোথাও নেই। প্রথমে সবাই মনে করে সে হয়তো আশেপাশে কোথাও গেছে, কিন্তু যখন দেখতে পায় বাড়িতে তার সুটকেসটাও নেই তখন তারা বুঝতে পারে সে বাড়ি ছেড়ে চলে গেছে। এমন সময় তাদের কাজের মেয়ে এসে জানায় বাড়ি থেকে যাওয়ার সময় জয়া তার বাবাকে ব্যাপারটা জানিয়ে গেছে, তবে অন্য কাউকে জানায়নি। বিষয়টা জানার পর সনি জয়াকে ফোন করতে গেলে অজয় তাকে না করে। সে বলে, এমন মেয়েকে ফোন করার কোনো প্রয়োজন নেই, কে জানে আবার কোন হোটেলে গিয়ে উঠেছে। কথাটা শুনে সনির মুখ কালো হয়ে যায়। এদিকে জয়া ভয়ে ভয়ে তার নতুন ঠিকানায় গিয়ে পৌঁছায়। এমন সময় তার কাছে সনির কল আসছে, তবে সে কলটা কেটে দেয়। জয়ার বাড়ির ঠিক নিচে পাড়ার কিছু বখাটে ছেলেরা আড্ডা দিত। ব্যাপারটা তার ভালো লাগে না, কিন্তু তার মধ্যে সেই সাহসটা ছিল না যে সে মুখ ফুটে কিছু বলবে। পরদিন জয়ার কেসের তারিখ ছিল। কোর্টে যাওয়ার পর স্নেহার সর্বপ্রথম সাইকোলজিস্ট বন্দ্যোপাধ্যায়কে কাজ করায় ডাকে। আসলে জয়ার মেন্টাল আনস্টেবিলিটির জন্য পার্থের কথা মতো অজয় তার বোনকে ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে যায়। অবশ্য যেটাকে পার্থ মানসিক ভারসাম্যহীনতা বলে উল্লেখ করেছিল সেটা শুধুমাত্র জয়ের ডিপ্রেশন এবং এনজাইটি ছিল, যেটা বর্তমানে আমাদের প্রত্যেককেই কম বেশি হয়ে থাকে। তো স্নেহা যেখানে পার্থের সুর ধরে, কোর্টে একটা প্রমাণ করার চেষ্টা করে যে পার্থর সুর ধরে কোর্টে এটা প্রমাণ করার চেষ্টা করে যে জয়াকে যেহেতু মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে তার মানে সে মানসিকভাবে অসুস্থ, এক কথায় বলতে গেলে পাগল। ডক্টর বন্দ্যোপাধ্যায় তখন কোর্টকে বলার চেষ্টা করে যে একটা মানুষ ডক্টরের কাছে আসলেই সে পাগল হয়ে যায় না, তাদের কাছে অনেক কারণেই পেশেন্ট আসে। তবে স্নেহা তাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে শুধু এটুকু জিজ্ঞেস করে যখন জয়া তার কাছে গিয়েছিল সে পুরোপুরি সুস্থ ছিল কিনা। ডক্টর বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা এক্সপ্লেইন করতে চাইলে স্নেহা কড়া গলায় বলে উঠছে, শুধু হ্যাঁ বা নাতে উত্তর দিন। ডক্টর বন্দ্যোপাধ্যায় তখন বাধ্য হয়ে বলে, না, ও পুরোপুরি সুস্থ ছিল না। একবার ভাবুন, সাধারণ জ্বর সর্দি কাশির জন্য তো আমরা ডক্টরের কাছে যাই, তাই বলে তো আর এই বিষয়টাকে ক্যান্সারের নাম দিয়ে দেওয়া যায় না, তাই না? তবে জয়ের ক্ষেত্রে এমনটাই করার চেষ্টা করা হচ্ছিল। স্নেহা কোর্টকে বলে জয়া যে মানসিকভাবে সুস্থ ছিল না সেটা ডক্টরের কথায় প্রমাণ হয়ে গেল, আর তার বিরুদ্ধে করা ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়টা প্রমাণ করার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। জয়ের মেয়ের মাথার কাটা দাগটা এখনও স্পষ্ট, সেটা দেখলেই প্রমাণ হয়ে যায় একটা মা কতটা ভয়ঙ্কর হলে তার মেয়েকে এভাবে টর্চার করতে পারে। বাকি থাকে ভার্বাল অ্যাবিউজ, অর্থাৎ অকারণে গালাগাল করার বিষয়টা। এই বিষয়টা এক্সপ্লেইন করার জন্য স্নেহা বোলপুরের ওই রিসোর্টের ম্যানেজারকে ডেকে এনে জিজ্ঞেস করে, সূর্যের মৃত্যুর খবর শোনার পর সেখানে গিয়ে আপনারা কি কি দেখেছেন? লোকটা জানায় তাদেরকে জয়া ফোন করে খবরটা দিয়েছিল। খবরটা পাওয়া মাত্রই তারা দৌড়ে রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে জয়ার রুমটা লক করা, আর সে সূর্যের রুমে তার মাথাটা নিজের কোলের উপর রেখে কান্নাকাটি করছে। ব্যাস এতটুকু কথা থেকেই স্নেহা প্রমাণ করে দেয় যে জয়া একটা ক্যারেক্টারলেস মেয়ে ছিল, আর নিজের বউয়ের এমন আপত্তিকর কাজকর্ম দেখে যদি কোনো স্বামী কোনো বাজে ওয়ার্ড ব্যবহার করেও ফেলে সেটা স্বাভাবিক দৃষ্টিতে ভার্বাল অ্যাবিউজের মধ্যে পড়ে না। তাছাড়া পতিতাবৃত্তিতেও তো একটা প্রফেশন, তাই এটা তো গালাগাল হিসেবে নেওয়া উচিত না। কথাগুলো শুনে জয়ের চোখ দিয়ে অনর্গল পানি ঝরে যাচ্ছে, আর অমর্ত্যর মাথায় আগুন জ্বলছিল, তবে সে একটা কথাও বলে না। লোকটা ছিল চিকন বুদ্ধির মানুষ। সে জানত প্রতিপক্ষ প্রথম দিন থেকেই অনেক বাড়াবাড়ি করবে, অনেক রকম উস্কানিমূলক কথা বলবে, তবে এতে কোনো বাজে রিয়্যাক্ট করা যাবে না। শান্ত হয়ে তাদের মুভমেন্ট ফলো করতে হবে এবং পরবর্তীতে সঠিকভাবে ঠান্ডা মাথায় সেগুলোর জবাব দিতে হবে। সেই বিষয়টা জয়াকেও বুঝিয়ে দেয়, তাই সেও কোর্টে কোনো রকম উচ্চবাচ্য করে না। সেদিন কোর্ট শেষে পার্থ স্নেহার কাছে গিয়ে তাকে অনেক তারিফ করে। সে বলে, কেস তো একরকম জিতেই গেছি, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। তখন স্নেহা বলে ওঠে, কেস লড়ার আগে জেতার কথা ভণ্ড উকিলেরা বলে, তাছাড়া প্রকৃতপক্ষে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার নাম অমর্ত্য সেনগুপ্ত, ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না। তখন পার্থ আর কথা না বাড়িয়ে টিয়ার দেওয়া সেই ছবিটা স্নেহাকে দেখায়। স্নেহা সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, সূর্যকে প্রতিদিনই জয়াকে বাড়ি পৌঁছে দিত?
পার্থ বলে, সেটা জানি না, তবে একদিন যেহেতু দিয়েছে প্রতিদিন দিতেও পারে। কথাটা বলে যেন পার্থ স্নেহার মনের আগুনে ঘি ঢেলে দেয়। সে দ্বিগুণ রাগ আর হিংসা নিয়ে কেসটা লড়ার জন্য রেডি হয়। এদিকে অমর তো বুঝে গিয়েছিল জয়ের জন্য কোর্টের এই কথাবার্তাগুলো হজম করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তাই সে খুব যত্ন সহকারে জয়াকে বোঝায় যে এত ছোট ব্যাপারে হার মেনে নিলে হবে না, নিজের লড়াই শক্ত হয়ে নিজেকে লড়তে হবে। এমনিতেও তার হারানোর আর কিছুই নেই, তাই এসব নিয়ে ভাবারও দরকার নেই। জয়া তখন হতাশ হয়ে বলে, আমি আর এসব সহ্য করতে পারছি না। তখন অমর তো তার মেয়ের ছবিটা দেখিয়ে বলে, আমার মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে 2 বছর আগে মারা গেছে। যখন তার কেমোথেরাপি চলছিল তখন একটা বারের জন্য বলেনি সে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছে না। তুমি আমার মেয়ের মতো, তাই তোমাকেও বলবো কখনো হার মানার কথা মাথায় আনবে না। তার কথা শুনে জয়া নিজের মধ্যে একটু কনফিডেন্স ফিরে পায়। সেদিন মৌ তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। সেখান থেকে বেরোনোর সময় মৌ তাকে সাবধানে থাকতে বলে আর দরজা জানলাগুলো ভালোভাবে আটকে দিতে বলে। মৌ চলে যাওয়ার পর জয়াকে উদ্দেশ্য করে পাড়ার ওই বখাটে ছেলেগুলো বিভিন্ন রকম কমেন্ট করতে শুরু করে। সেটা শুনে জয়া ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে সব দরজা জানলা আটকে দেয়, কিন্তু ছেলেগুলো শান্ত হয় না, বারবার আজে বাজে কথা বলতেই থাকে। এমনকি তার ফ্ল্যাট পর্যন্ত এসে বাড়ির কলিং বেল বাজাতে শুরু করে। তাতেও যখন জয়া বাইরে বের হচ্ছিল না বা কোনো রেসপন্স করছিল না, তখন ছেলেগুলো তার বারান্দায় কাচের বোতল আর ইট পাটকেল ছুটতে শুরু করে। জয়া এসব দেখে ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু তার তো কিছুই করার নেই, তাই সে ভয়ে কাঁপতে কাঁপতে বেডে গিয়ে চুপটি করে শুয়ে পড়ে। এদিকে শ্রুতি তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাবা তুমি কি আমার অ্যাসাইনমেন্টের জিনিসগুলো এনেছো? পার্থ সে সময় ড্রিঙ্ক করছিল। সে ডিস্টার্বড হয়ে শ্রুতিকে বলে, না আনিনি, কালকে এনে দেব। এরপর শ্রুতি তাকে রাতে খাবার কথা বললে পার্থ বলে দেয় সে খাবে না। শ্রুতি তখন মন খারাপ করে বিষয়টা গিয়ে তার দাদিকে জানায়। পার্থর মা তখন পার্থর কাছে এসে খেতে যাওয়ার জন্য জোর করতে থাকে। পার্থ বারবার নিষেধ করা সত্ত্বেও তার মা তাকে বুঝিয়েই যাচ্ছিল, তাকে খাওয়ার জন্য জোর করছিল। এতে পার্থর রাগের মাথায় তার মাকেও অকথ্য ভাষায় গালাগাল করে ওঠে। তার মা তখন রেগে গিয়ে বলে ওঠে, এসব কথা এতদিন বউকে শুনিয়েছ বলে কি এখন মাকেও শোনাবে? পার্থ তখন আরও রেগে যায়। সে বলে ওঠে, কি বললে? তুমিও কি এখন ভার্বাল অ্যাবিউজের কেস করবে নাকি আমার উপরে? এতকাল তো আমার বাবার হাতে মার খেয়ে এসেছ, তখন নির্যাতনের কথা মনে পড়েনি? এ কথা শুনে পার্থর মায়ের মন ভেঙে যায় আর সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন জয়া অফিসের উদ্দেশ্যে বেরোনোর সময় মহলার এক মহিলা এসে তাকে জিজ্ঞেস করে, আপনি কি নতুন ভাড়া এসেছেন এখানে? জয়া তখন একটু নার্ভাস হয়ে বলে, নতুন এসেছি, তবে ভাড়া নয়, এটা আমার বন্ধুর বাড়ি। তখন মহিলাটি একটু টিটকারির স্বরে বলে, আসলে বেশিরভাগ ভাড়াটিয়াই মহল্লার পরিবেশ নষ্ট করে ফেলে, তাই জিজ্ঞেস করলাম। এর মাঝে ওই বখাটে ছেলেগুলো এগিয়ে এসে বলে, ভাবি কালকে রাতে অনেক চিৎকার করতে শুনলাম, কি হয়েছিল? কোনো সমস্যা হলে আমাদের জানাবেন কিন্তু। তাদের কথা শুনে জয়া ভীষণ রেগে যায়, তবে সেটা প্রকাশ করতে পারে না। শুধু ওই মহিলাকে বলে, এলাকার পরিবেশটা এমনিতেও ভালো মনে হচ্ছে না, তাই ভাড়াটিয়ারাও খুব একটা সুবিধা করতে পারবে না। এমন কথা শুনে মহিলা হতবাক হয়ে যায়। সত্যি বলতে আমিও অবাক হয়েছি। জয়ের মতো একটা মেয়ের মুখে এমন স্যাভেজ কথা সত্যি আনএক্সপেক্টেড। পরের দিন হেয়ারিংয়ে স্নেহা জয়ের ভাই ভাবিকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করে, জয়া বোলপুরে যাওয়ার কথাটা তাদেরকে জানিয়েছিল কিনা। অজয় সরাসরি বলে দেয় সে এই ব্যাপারে কিছুই জানতো না। আর সনি বলে, আমি জানতাম ও মৌয়ের সাথে আছে, তবে বোলপুরে যাওয়ার বিষয়টা আমাকে জানায়নি। এরপর স্নেহা জয়াকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করে, আপনার মনে যদি কোনো বাজে উদ্দেশ্য না থাকতো তাহলে আপনি আপনার পরিবারকে এই বিষয়টা কেন জানাননি? জয়া বলে, আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু সব কিছুই হঠাৎ করে হয়ে যাওয়াতে কিছুই জানাতে পারিনি। তবে স্নেহা তার কথা মানতে চায় না। জয়ের মতো একটা শান্ত শিষ্ট মেয়ে হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবে, এটা তো হতে পারে না। তাছাড়া তার সাথে যে এটাই তার প্রথম দেখা এমনটাও নয়। এর আগেও তাদেরকে একসাথে অনেক জায়গায় দেখা গেছে, কখনো রেস্টুরেন্টে, আবার প্রতিদিন বাড়িতে পৌঁছে দেবার সময়ও। জয়া বিষয়টা এক্সপ্লেইন করার চেষ্টা করে, কিন্তু স্নেহা তার কথা শোনে না। নিজের কথাটা প্রমাণ করার জন্য সে টিয়ার তোলায় ছবিটা কোর্টে প্রেজেন্ট করে। সে যেভাবেই হোক জয়াকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করছিল। তবে এবার আর অমর তো চুপ থাকে না। সে খুব শান্তভাবে প্রথমে জয়ার কাছে তার বয়স জানতে চায়। জয়া উত্তর দেয় 38। এরপর সে জয়াকে আবারও জিজ্ঞেস করে, তুমি কি একা বাইরে কখনো যাওয়া আসা করেছ, অফিস অথবা মেয়েকে স্কুলে দেওয়া নেওয়ার জন্য? জয়া বলে, হ্যাঁ, আমি একটি এনজিওতে চাকরি করি, তাই প্রতিদিন একাই অফিসে যেতে হয়, আর বেশিরভাগ সময় আমার মেয়েকেও আমি স্কুলে গিয়ে দিই। তখন অমর তো কোচকে বলে, একটা 38 বছরের মহিলা যে কিনা চাকরি এবং সংসার দুটো একসাথে সামলাচ্ছে, প্রতিনিয়তই তাকে একা বাইরে যাতায়াত করতে হচ্ছে। সে যদি একদিন হঠাৎ তার দুজন বন্ধুর সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেও, এটা দোষের কি? কোনো ছেলে যদি এমনটা করতো তাহলে তো আমরা বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামাতাম না। তাহলে কি জয়ার দোষ,
তার মেয়ে হয়ে জন্মানো। তাছাড়া সূর্য যেহেতু জয়ার কেসটা হ্যান্ডেল করছিল, তাই তার সাথে কোথাও দাঁড়িয়ে কথা বলা বা রেস্টুরেন্টে বসে কেসের ব্যাপারে ডিসকাস করা অন্যায় কেন হতে যাবে? এটা তো কেসের জন্য অনেক জরুরি একটা ব্যাপার। আর যদি কাজের বিষয়টা বাদও দিই, তাহলেও একটা ছেলে আর একটা মেয়েকে একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলতে দেখলেই কি আদৌ তাদের চরিত্র বিশ্লেষণ করা উচিত? কথাগুলো শুনে সবাই চুপ হয়ে যায়। কোর্টের কাজ শেষে অমর্ত্য বাইরে বেরিয়ে দেখে জয়া একটা চায়ের দোকানে বসে কান্নাকাটি করছে। সে তখন জয়ার পাশে গিয়ে বলে, কান্নাকাটি করে কোনো লাভ নেই, তোমাকে শক্ত হতে হবে। এলিমনির টাকা তো অন্তত নিতেই হবে। তখন জয়া বলে, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধুমাত্র আমার মেয়ের জন্য এত কষ্ট করছি, এছাড়া আমার আর কোনো আশা নেই। সেটা শুনে অমর্ত্য বলে, মেয়ের কাস্টডি তুমি পেয়ে গেলেও তার দেখাশোনা করবে কিভাবে? টাকা তো লাগবে, তাই সিচুয়েশন যতই খারাপ হোক না কেন সবসময় শক্ত থাকবে। এরপর সে কথায় কথায় জয়ার কাছ থেকে তার অফিসের অ্যাড্রেসটা নিয়ে নেয়। কিন্তু কেন, তার উত্তর আমরা সামনে জানতে পারবো। এদিকে হঠাৎ জয়ের বাবার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। সনি তখন অজয়কে রিকোয়েস্ট করে জয়াকে ব্যাপারটা জানানোর জন্য, কিন্তু অজয় তাতে রাজি হয় না। এমন সময় টিয়া হঠাৎ বলে ওঠে, জয়াকে বলে কি হবে, সে কি ডক্টর যে এসে বাবাকে ঠিক করে দেবে? তার কথা শুনে সনি অনেক রেগে যায়। সে নিজে জয়াকে ফোন করতে গেলে অজয় তাকেও নিষেধ করে দেয়। এরপর তারা সবাই মিলে তাদের বাবাকে হসপিটালে নিয়ে ভর্তি করে। পরদিন অফিসে যাওয়ার সময় জয়া সবার আগে শ্রুতির স্কুলে যায়। সেখানকার দারোয়ানের হাতে একটা ব্যাগ দিয়ে বলে, এটা ক্লাস 7-এর স্টুডেন্ট শ্রুতিকে দিয়ে দিও। তবে নিজে শ্রুতির সাথে দেখা করে না, কারণ কেস চলাকালীন অমর্ত্য শ্রুতির সাথে জোরপূর্বক দেখা করতে না করেছে। তো সেখান থেকে অফিসে গিয়ে জয়া তার কাজে বিজি হয়ে যায়। এমন সময় তার কাছে সনির কল আসে। সনি তাকে দ্রুত হসপিটালে আসতে বলে। কথাটা শুনেই জয়া দৌড়ে চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে জানতে পারে তার বাবা মারা গেছে। জয়া তখন এটা ভেবে রাগ হচ্ছিল যে তার বাবার এত খারাপ সময়েও তার পরিবার তাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করেনি। তখন অজয় বলে, আসলে আমরা বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। তখন হঠাৎই টিয়া গিয়ে জয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। যদিও সময়টা খারাপ, তবে ব্যাপারটা আমার কাছে বেশ ফানি লাগলো। যে বোনকে টিয়া 2 চোখে দেখতে পারে না, তাকে জড়িয়ে ধরে এখন কান্না করছে। যাই হোক, বাবার শেষকৃত্যের কাজ শেষ করে জয়া সেখান থেকে চলে যাচ্ছিল। তখন অজয় তাকে ডেকে বলে, তোমার বাড়িটা কোথায়, আমাকে বলো, আমি এগিয়ে দিচ্ছি। তুমি অবস্থা একা কিভাবে যাবে? জয়া বলে, সেদিন যখন আমাকে বোলপুরে একা ফেলে এসেছিলে, তখন তোমার এই কথাটা মনে পড়েনি? আমি কতটা ভয় পেয়েছিলাম, তোমার আইডিয়া আছে? সেদিন যেহেতু একা সব সামলাতে পেরেছি, আজও পারবো। তোমাকে চিন্তা করতে হবে না। 4 দিন পর বাবার শ্রাদ্ধ করব, চাইলে সেদিন আসতে পারো। কথাটা শুনে অজয় আর কিছুই বলার সুযোগ পায় না। তবে জয়া মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল। তাই সে ডক্টর বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে। ডক্টর বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলে, আমাকে ক্ষমা করে দিও, সেদিন কোর্টে আমাকে কিছুই বলতে দেওয়া হয়নি। তবে আমি তোমার জন্য অনেক খুশি। তুমি কি নিজের মধ্যে পরিবর্তনগুলো লক্ষ্য করেছ? জয়া তার কথা শুনে একটু অবাক হয়। তখন ডাক্তার বন্দ্যোপাধ্যায় বলে, তুমি আগের তুলনায় অনেক কনফিডেন্ট হয়েছ, একা থাকছো, চলাফেরা করছো, এত সব সমস্যার সাথে ডিল করছো, তারপরেও তুমি ভেঙে পড়োনি। মানে যতই তোলপাড় হোক না কেন, তুমি শক্ত আছো। তুমি যদি এই অ্যাটিটিউডটা ধরে রাখতে পারো, তাহলে কেসটা জেতা তোমার জন্য বড় ব্যাপার হবে না। তোমার জন্য তোমার সব থেকে বড় জয় হচ্ছে নিজের কনফিডেন্স ফিরে পাওয়া। জয়া তার কথা শুনে একটু স্বস্তি পায়। এরপর ডক্টর বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে দেয় যে সে যেন সবসময় অমর্ত্য সেনগুপ্তর কথা মতো চলে, কারণ লোকটা শুধু একজন ভালো উকিলই নয়, ভীষণ ভালো গাইডও। এদিকে শ্রুতি একদিন স্কুল থেকে বাড়ি ফিরে আর তার মায়ের দেওয়া গিফটটা খুলে দেখে তার মা তার পরীক্ষার জন্য তার পছন্দের পেন্সিল বক্সটা কিনে পাঠিয়েছে। সেই সাথে একটা চিরকুটও ছিল, যেখানে জয়া বলেছে এখন যা কিছু হচ্ছে তা নিয়ে বেশি ভাববে না, মন দিয়ে পড়াশোনা করবে, ঠিকঠাক খাওয়া দাওয়া করবে, আর সবসময় নিজের খেয়াল রাখবে। মনে রাখবে তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। শ্রুতি গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়। সে তার মাকে অনেক ভালোবাসে, তাকে অনেক মিস করে, কিন্তু সিচুয়েশনের চাপে মায়ের সাথে দেখা করার সুযোগটাও তার নেই। আরেকদিকে অমর্ত্য থানায় গিয়ে ইন্সপেক্টরকে জয়ের অফিসের অ্যাড্রেসটা দিয়ে একটা নির্দিষ্ট দিনের সিসিটিভি ফুটেজ বের করতে বলে। তবে ফুটেজটা অফিসের ভেতরের নয়, বাইরের। কথা শুনে ইন্সপেক্টর একটু অবাক হয়। তবে সে জানতো অমর্ত্য যেহেতু নিজে বিষয়টার জন্য থানায় এসেছে, তাহলে এটা ছোটোখাটো কোনো ব্যাপার না। তাই সে কোনো প্রশ্ন উত্তর না করেই অমর্ত্যকে জানিয়ে দেয় কাজটা করতে তার কয়েকটা দিন সময় লাগবে। ভিডিও জোগাড় করে সে নিজেই অমর্ত্যর কাছে পাঠিয়ে দেবে। এভাবে দেখতে দেখতে জয়ের বাবার শ্রাদ্ধের দিন চলে আসে। সেদিন জয়ের বাড়িতে তার এলাকার অনেকেই প্রেজেন্ট ছিল। এমন সময় স্নেহা সেখানে এসে কথায় কথায় মহল্লার সবার সামনে জয়াকে টিটকারি দিতে শুরু করে, তাকে অপমান করতে শুরু করে। তার কথাগুলো শুনে মহল্লার লোকেরা একটু অবাক হলে স্নেহা তাদের সামনে বলে দেয়, এই মেয়েটা একেবারেই ক্যারেক্টারলেস। নিজের স্বামীর সাথে বনে না বলে অন্যের স্বামী নিয়ে টানা হেঁচড়া করে, তাকে নিয়ে এদিক সেদিক ঘুরতে যায়। কথাগুলো শুনে সবাই ভীষণ অবাক হয়।
জয়া তাকে বারবার বোঝানোর চেষ্টা করে তার সাথে সূর্যের কোনো আজে বাজে সম্পর্ক নেই, কিন্তু কে শোনে কার কথা। সে মহলের সবার সামনে অকথ্য ভাষায় জয়াকে ইনসাল্ট করে। সে ভেবেছিল জয়া চুপচাপ মানুষ, তাকে কিছুই বলবে না, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে এবার জয়া মুখ খুলে। সে জোর গলায় স্নেহাকে বলে, কোর্টে তুমি আমাকে অনেক কথা শুনিয়েছ, আমি কিছুই বলিনি। আমি কোনো দোষ করেছি কিনা সেটা ঈশ্বর ভালো জানে। তবে আজ আমার বাবার শ্রাদ্ধের সময় আমি তোমার এসব বাজে বাজে কথা শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আর তখন স্নেহা বেচারি নিজের থোতা মুখটা ভোতা করে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন করতে গিয়ে অমর্ত্য জয়ার বাড়ির কাজের মেয়ে দোলাকে কাজ করায় ডাকে। দোলা আগেরবার স্টেটমেন্ট দিয়েছিল যে জয়া মাঝে মাঝেই কথাবার্তা ভুলে যায়, অনেক কিছুই মনে রাখতে পারে না। তার এই কথা থেকে স্নেহা প্রমাণ করার চেষ্টা করেছিল জয়া মানসিকভাবে অসুস্থ। তো আজকে অমর্ত্য তাকে জিজ্ঞেস করে, তুমি কতটা বাসায় কাজ করো, আর নিজের বাড়ির কাজগুলো তুমি নিজে করো কিনা। দোলা বলে, আমি মোট 7টা বাসায় কাজ করি, আর নিজের বাড়ির কাজ তো আমি নিজেই করি। তখন অমর্ত্য জিজ্ঞেস করে, তাহলে তুমি যে ওই 7টা বাসায় কাজ করো সেখানকার মালিকেরা কি কখনো কোনো কিছু ভোলে না? তাছাড়া তোমার সাথে কি কখনো এমন হয়নি যে তুমি রান্না করতে করতে অন্য কাজ সামলাতে গিয়ে তোমার তরকারি পুড়ে গেছে, অথবা তাড়াহুড়ার কারণে তুমি বাড়ির দরজা না আটকেই বেরিয়ে গেছো? দোলা বলে, হ্যাঁ, এমন তো অনেকবার হয়েছে, আমি তো প্রায়ই এমন ভুল করি। তখন অমর্ত্য কোর্টকে বলে, গৃহিণীরা বাড়িতে বসে কাজ করলেও তাদের এক সময়ে অনেক কাজ সামলাতে হয়, যে কারণে তাদের ছোটোখাটো জিনিস ভুলে যাওয়া, টুকটাক ভুল হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। আর যাই হোক, এটাকে মানসিক অসুস্থতা বলা চলে না। তার কথায় লজিক ছিল, তাই এবার স্নেহাও কিছুই বলতে পারে না। এরপর কাজ করায় ডাকা হয় পার্থর মাকে। সে পুলিশকে জানিয়েছিল জয়া বিয়ে করে তাদের বাড়িতে আসার পর কখনো কোনো কাজ করতো না, সারাদিন রুমের ভেতর মুখ গোমড়া করে শুয়ে থাকতো, আর সব কাজ করতে হতো পার্থর মাকে। তো অমর্ত্য তখন খুব কৌশলে তার মুখ থেকেই কথা বের করে প্রমাণ করে দেয় যে সে জয়ার ব্যাপারে যা বলেছিল পুরাটাই ভুল। বিয়ের প্রথম দিন থেকেই জয় ওই বাড়িতেই কাজ করে যাচ্ছে, শুধু তার গৃহপ্রবেশের অনুষ্ঠানের দিন তাকে কোনো কাজ করতে হয়নি, কারণ ওই দিন নতুন বউদের কাজ করার নিয়ম নেই। ওই একটা দিনই বাড়ির কাজগুলো সামলাতে হয়েছে পার্থর মাকে। হয়তো সেদিন জয়ের নিজের বাড়ির কথা মনে পড়ছিল, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে যাতে তার মন খারাপ ছিল। তার মানে এই নয় যে সে প্রতিদিন এভাবেই মুখ গোমড়া করে পড়ে থাকতো, কখনোই কোনো কাজ করতো না। ছেলেরা ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে থাকলে, গেম খেলবে, সময় নষ্ট করলে, আড্ডা দিলে কেউ কোনো কমপ্লেইন করে না, কিন্তু মেয়েরা একদিন কাজ থেকে ছুটি নিতে চাইলে, একটু বিশ্রাম নিতে চাইলেই তাদের দোষ হয়ে যায়। কেন? এরপর অমর্ত্য কোর্টকে এটাও জানায় যে একদিন পার্থর বাড়িতে পার্টির আয়োজন করা হয়। সেখানে পার্থর সব কলিগ এবং বন্ধুবান্ধব ছিল। সেদিন একটা ছোট্ট বিষয় নিয়ে সবার সামনে পার্থ জয়াকে একটা বাজে গালি দেয়। এ কথা বলার সঙ্গে সঙ্গে স্নেহা তেড়ে উঠে বলে ওঠে, সেদিনকার পরিস্থিতি না জেনে আমরা পার্থকে দোষারোপ করতে পারি না, হয়তো জয়েরই কোনো দোষ ছিল। তখন জয়ের দোষ আছে কিনা সেটা প্রমাণ করার জন্য অমর্ত্য একে একে পার্থর সব বন্ধুদেরকে কাঠগড়ায় ডাকতে শুরু করে এবং তাদের কাছে জানতে চায় সেদিন কি হয়েছিল। তারা সবাই জানায় যে সেদিন তারা কথায় কথায় পার্থর ফ্ল্যাটের মাপ অর্থাৎ স্কোয়ার ফিট জানতে চেয়েছিল। সেখানে জয়া ভুলবশত সংখ্যাটা ভুল বলে দেওয়াতে পার্থ সবার সামনে তাকে বাজেভাবে গালিগালাজ করে। আর এটাও জানায় যে পার্থের জন্য এটা নতুন কিছুই না, সে সবসময় ছোটোখাটো ব্যাপারে ভীষণ রেগে যায়। অর্থাৎ পার্থর ওপর যে ভার্বাল অ্যাবিউজের কেসটা করা হয়েছে সে অপবাদ সঠিক হওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে, কিন্তু সেটা প্রমাণ করার জন্য কিছু জিনিস এখনও দরকার। তাই সেদিন কোর্ট শেষে অমর্ত্য ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করে। তখন ইন্সপেক্টর তাকে সেদিনকার সিসিটিভি ফুটেজ জোগাড় করে দেয়। সেদিন এমন কিছু ঘটেছিল যেটা এই কেসের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রবলেম হচ্ছে সিসিটিভি ফুটেজে কোনো সাউন্ড ছিল না। তাই ইন্সপেক্টর বলে আশেপাশের লোকেরা সেদিনকার এই বিষয়টা ভিডিও করেছে, হয়তো পাশের দোকানগুলোতে খোঁজ নিলে সেই ভিডিও ফুটেজটি পাওয়া যেতে পারে, সেখানে সাউন্ড থাকবে। তাই অমর্ত্য ইন্সপেক্টরকে সেই ভিডিও জোগাড় করে দিতে বলে। পরদিন কোর্টে অমর্ত্য অজয়কে ডেকে জানতে চায় সে কেন জয়কে ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে গিয়েছিল। তখন অমর্ত্য বলে পার্থ বলেছিল জয় মানসিকভাবে অসুস্থ, সে কোনো কিছুই ঠিকঠাকভাবে করে না, কারো কথা শোনে না, তাই সেই বলেছিল আমাকে ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে। কথায় কথায় সে এটাও জানায় যে জয়া তার শ্বশুরবাড়িতে হওয়ার সমস্যা নিয়ে তার সাথে কথা বলতে চায়, এমনকি বাবার বাড়িতে গিয়ে থাকতেও চেয়েছিল। তখন অজয় তাকে বলেছিল তুমি একবার ডক্টর দেখিয়ে নাও, তারপর এই ব্যাপারে ভাবা যাবে। কথাটা শুনে অমর্ত্য রেগে যায়। সে বলে এই বাড়িটা তো শুধু তোমার বাপের বাড়ি নয়, জয়ারও বাড়ি, তাহলে সেখানে যাওয়ার জন্য তার ডক্টরের সার্টিফিকেট কেন প্রয়োজন পড়বে? আর সে যখন তার সমস্যাগুলো তোমার সাথে শেয়ার করতে চেয়েছিল তখন তুমি সেগুলো জানতে চাওনি, সোজা নিজের বোনকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছো। তাহলে তুমি কিভাবে এটা বিশ্বাস করে নিলে যে সমস্যাটা শুধুমাত্র তোমার বোনেরই ছিল, পার্থের কোনো সমস্যা ছিল না? তার কথা শুনে অজয় আর কোনো কথা বলারই সুযোগ পায় না। এরপর অমর্ত্য সনিকে কাঠগড়ায় ডেকে তাদের বাড়িতে হওয়া একটা ঘটনার ব্যাপারে জানতে চায়।
মূলত সেদিন একটা ছোট্ট বিষয়ে পার্থ জয়ের উপর ক্ষেপে গিয়েছিল। তখন অমর্ত্য সনিকে পার্থর রাগের মাথায় বলা কথাগুলো হুবহু তার ভাষায় কোর্টে এক্সপ্লেইন করতে বলে। কথাগুলো মুখে আনতে সনির খুব কষ্ট হচ্ছিল, তবু অমর্ত্যর কথা মতো সে বলতে শুরু করে। সেদিন পার্থ জয়ের বাড়ির লোকের সামনে তাকে এমন এমন ভাষায় গালিগালাজ করে যেটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। তার হয়তো কানের পর্দায় আগুন লেগে যাবে। আরও মজার বিষয় কি জানেন, তাদের বাচ্চা মেয়ে শ্রুতির সামনেই এই সব ঘটনা ঘটে। জয় এমনিতেই নরম মনের মানুষ, এত অত্যাচার সে আর সহ্য করতে পারছিল না। এমন সময় শ্রুতি একটা কথা বলার জন্য তার কাছে আসলে জয় না বুঝেই তার হাতের সামনে থাকা লাইটটা ছুঁড়ে মেরে দেয়, আর সেটাকে আনফর্চুনেটলি শ্রুতির কপালে লাগে। জয়ের কথা বাদই দিলাম, সনি তখন সেখানেই ছিল, কিন্তু সেও খেয়াল করেনি যে ওই লাইটে শ্রুতি আঘাত পেয়েছে। যখন মেয়েটা ব্যথায় কেঁদে উঠছে তখন সবাই বিষয়টা খেয়াল করে এবং তাকে হসপিটালে নিয়ে যায়। এই কথা শুনে অমর্ত্য বলে, সেদিন নিশ্চয়ই জয়াও তোমার সাথে হসপিটালে গিয়েছিল। সনি ভয়ে ভয়ে উত্তর দেয়, না, ব্যাপারটা সবার কাছে একটু অদ্ভুত লাগে। একজন মা হয়ে জয়া কিভাবে তার মেয়েকে এই অবস্থায় ছেড়ে দিতে পারল? তখন সনি বলে, জয়ার হসপিটালে যাওয়ার কোনো সুযোগ ছিল না। পার্থ ওর হাত পা বেঁধে ওকে রুমের ভেতর আটকে রেখেছিল, আর বাড়ির সবাইকে ওয়ার্নিং দিয়েছিল যে কেউ যদি দরজা খোলার চেষ্টা করে তাহলে তার পরিণতিও খারাপ হবে। সেই দরজা খোলা হয় পরদিন সকালে। ততক্ষণে শ্রুতিকে নিয়ে সবাই বাড়ি ফিরে আসে। সেখান থেকে প্রমাণ হয়ে যায় পার্থ জয়ের উপর ঠিক কতটা অমানবিক অত্যাচার করত। সে সাথে এটাও প্রমাণ হয়ে যায় যে জয়ের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের যে কেসটা করা হয়, অর্থাৎ শ্রুতির উপর টর্চার করার যে বিষয়টা, সেটাও ভুল। সেদিন শ্রুতির মাথায় আঘাত লাগাটা ছিল একটা দুর্ঘটনা, কেউ ইচ্ছাকৃতভাবে করেনি। এরপর কোর্টের ব্রেক টাইমে সবাই বাইরে বসে ওয়েট করছিল। তখন অজয় জয়ের কাছে এসে তার মাথায় হাত দিয়ে বলে, যেভাবে কেসটা চলছে মনে হয় তুমি জিতে যাবে, এখন বাড়ি ফিরে এসো। জয়া তখন শান্ত গলায় বলে, দেখি কেসটা শেষ হোক, তারপর একদিন গিয়ে ঘুরে আসবো। অর্থাৎ সে খুব কৌশলে বুঝিয়ে দেয় সে আর পার্মানেন্টলি ওই বাড়িতে ফিরতে চায় না। তাই অজয় মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এমন সময় ইন্সপেক্টর এসে অমর্ত্যকে সেদিনকার ভিডিও ফুটেজে একটা পেন ড্রাইভ দিয়ে দেয়। ব্রেক টাইম শেষ করে কোর্টের প্রসেস আবার শুরু হলে অমর্ত্য ওই ভিডিওটা কোর্টের সামনে প্রেজেন্ট করে। সেখান থেকে পার্থর ভার্বাল অ্যাবিউসের নমুনাটা সবার সামনে আসে। আসলে পার্থ একদিন জয়ের অফিসের সামনেই হাঙ্গামা শুরু করে দেয়। রাস্তার মাঝখানে কোনো কারণ ছাড়াই সে জয়াকে এমন বাজেভাবে ইনসাল্ট করে যে আশেপাশের সব লোকেরা সেখানে জড়ো হয়ে যায় এবং ভিডিও করতে শুরু করে। তো সেই ভিডিওতে বলা অকথ্য ভাষার কথাগুলো কোর্টের সবাই শোনে। কথাগুলো শুনে এবার স্নেহাও লজ্জায় পড়ে যায়। এতটা জঘন্য ভাষা মানুষের মুখ থেকে বেরোতে পারে এটা সে বিশ্বাসই করতে পারছিল না। অর্থাৎ সবশেষে এটাও প্রমাণ হয়ে যায় যে পার্থর বিরুদ্ধে করা ভার্বাল অ্যাবিউসের কমপ্লেইনটা যথাযথ। তবে পার্থ যে আচরণগুলো ইচ্ছাকৃত করত ব্যাপারটা তেমন না। অমর্ত্য কোর্টে প্রমাণ করে দেয় যে পার্থ নিজেই মানসিকভাবে অসুস্থ, আর তার আচরণটা সেটারই প্রতিফলন এবং এর পেছনের মূল কারণ হচ্ছে পার্থর অতীত। ছোটবেলা থেকেই সে তার মাকে তার বাবার কাছে অত্যাচারিত হতে দেখেছে। তার বাবা প্রতিনিয়ত তার মাকে অকথ্য ভাষায় গালাগাল করত, তাকে মারত, পিটাত। কিন্তু তার মাও ঠিক জয়ের মতোই সহজ সরল ছিল, কখনো বিরোধিতা করার সাহস পায়নি। শুধু পার্থর মাই নয়, সেও তার বাবার অত্যাচারের শিকার হয়েছে। আর এই বিষয়গুলোই ধীরে ধীরে তার মনটাকে বিষিয়ে তুলেছে, যে কারণে অমর্ত্য কোর্টের কাছে পার্থর শাস্তির বদলে বরং ট্রিটমেন্টের জন্য আবেদন করে। সেই সাথে জয়কে তার মেয়ের কাস্টডি এবং প্রপার অ্যালিমনি দেওয়ার ব্যবস্থা করার রিকোয়েস্ট করে। সবকিছু শোনার পর জজ পার্থ এবং জয়া দুজনের কাছেই জানতে চায় তাদের কিছু বলার আছে কিনা। পার্থ জানায় তার কিছুই বলার নেই, তবে জয়া কিছু বলতে চায়। জজ পারমিশন দিলে জয়া বলে, আমি শুরুতেই কোর্টের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা মিথ্যা বলেছি। স্নেহা যখন বারবার আমাকে জিজ্ঞেস করতে থাকে যে সূর্যের সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা, আমি মিথ্যে বলেছি যে আমাদের কোনো সম্পর্ক নেই, তবে সত্যিটা হলো আমাদের মধ্যে সম্পর্ক ছিল। এ কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। তার এই একটা কথার কারণে তার জিতে যাওয়া কেসটাও হাতছাড়া হয়ে যেতে পারে। কিন্তু জয়া তখন সবাইকে উদ্দেশ্য করে বলে যে আমাদের সমাজের সম্পর্ক বলতে শুধুমাত্র প্রেমের সম্পর্কই বোঝায়, কিন্তু আমরা ভুলে যাই যে প্রেম ছাড়াও আরও অনেক সম্পর্ক মানুষের মধ্যে হতে পারে। বন্ধুত্বের সম্পর্ক, ভালো চাওয়ার সম্পর্ক, আরও অনেক কিছু। সূর্যের সাথেও আমার এমনই একটা সম্পর্ক ছিল। সে আমার ভালো চাইতো, আমাকে ভালো অ্যাডভাইস দিত। আমিও তার ভালো করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। সেদিন সূর্য অসুস্থ হয়ে পড়লে সে বারবার আমাকে ইশারা করে গাড়ির চাবিটা দেখাচ্ছিল, যাতে আমি তাকে ড্রাইভ করে হসপিটালে নিয়ে যাই। কিন্তু আমি ড্রাইভ পারি না বলে সেদিন তাকে হেল্প করতে পারিনি। সেটা আফসোস সারা জীবন থাকবে আমার। একটা ভালো মনের মানুষ, ভালো বন্ধুকে হারিয়েছি আমি, যে কিনা আমার সাথে হওয়া অন্যায়গুলোর বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়ানোর সাহস দিয়েছিল। আমাকে বুঝিয়েছিল যে মেয়েদের উপর হওয়া অত্যাচারে মেয়েদের লজ্জা পাওয়া উচিত না, লজ্জা তাদের পাওয়া উচিত যারা অকারণেই নিরীহ মেয়েদের উপর অত্যাচার করে। পার্থর কাছে গালাগাল শুনতে শুনতে অভ্যাস হয়ে গিয়েছিল আমার। ভাবতাম ছেলেরা হয়তো এমনই হয়।
পরে স্নেহাকে দেখে বুঝলাম শুধু ছেলেরাই নয়, মেয়েরাও অনেক সময় এমন হয়। তার কথাগুলো শুনে সবাই একেবারে নির্বাক হয়ে যায়। জয়ের মুখ থেকে এমন কঠোর কথা শুনে তার পরিবার বেশ অবাক হয়। তার এই কনফিডেন্স আর সাহসের পেছনে তার পরিবার নয়, বাইরের কিছু মানুষের হাত ছিল। আর তারা হলো মৌ, সূর্য এবং অমর্ত্য। জয়া কোর্টকে জানায় তার অ্যালেমনের প্রয়োজন নেই, তার শুধু তার মেয়েকে চাই। তবে পার্থ যদি নিজের ইচ্ছায় তার মেয়েকে কখনো কিছু দিতে চায়, দিতে পারে। সেটা শুনে জজ শ্রুতির কাস্টডি জয়াকে দিয়ে দেয়। সেই সাথে পার্থকে 1,30,000 টাকা জরিমানা এবং 3 মাসের মেন্টাল কাউন্সেলিংয়ের অর্ডার দেওয়া হয়। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। অত্যাচার যে সবসময় শারীরিক হতে হবে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শারীরিক নির্যাতনের তুলনায় মানসিক এবং মৌখিক নির্যাতন বেশি কষ্টদায়ক হয়। আমরা হরহামেশাই মানুষকে বকাঝকা করি, গালাগালি করি আর ভাবি এতে আর এমন কি আসে যায়। কিন্তু যদি একটা বার এটা ফিল করতে পারতাম যে আমাদের এই বাজে কথাগুলোর সেই মানুষটার উপর কী পরিমাণ প্রভাব ফেলছে, তাহলে একটা বাজে কথা মুখ থেকে বের করতেও আমাদের আত্মা কাঁপত। বর্তমান সমাজের এমন হাতে গোনা কিছু মানুষের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তারা যেন নিজের মুখের ভাষার ক্ষেত্রে সংযত হয়। কারণ মাঝে মাঝে মুখের বলা একটা কথা একটা থাপ্পড়ের থেকেও বেশি কষ্ট দেয়। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের গল্পটা কেমন লাগলো সেটা জানানোর এবং সবসময় আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।